আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা, সবকিছু ঠিক আছে কিনা, শোনা যাচ্ছে কিনা সবকিছু ক্লিয়ার ভাবে আমাকে একটু জানাই। সবকিছু ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার আছে কিনা। আর যারা জয়েন করছে একটু কষ্ট করে নিজের বন্ধুদেরকে মেনশন করে নিয়ে আসবো। আমি জাস্ট আপনার থেকে 2-3 মিনিট সময় নিব। সবাই একটু জয়েন করে নোক। আর যারা জয়েন করছে একটু কষ্ট করে নিজের বন্ধুদেরকে মেনশন করে দিবেন, সবাইকে একটু ক্লাসে নিয়ে আসবেন। আচ্ছা, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। আচ্ছা, আমরা যারা জয়েন করছি একটু কষ্ট করে বন্ধুদেরকে একটু মেনশন করে নিয়ে আসবেন। একটু আপনার ফ্রেন্ড সার্কেল বা বিভিন্ন গ্রুপে আপনারা একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দিবেন। আর একটু বন্ধুদেরকে মেনশন করে নিয়ে আসেন। আজকেও আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ সমাধান করব। সো আজকেও আমরা গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন সমাধান করব, যেগুলো আমরা গত ক্লাসও আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করছি। সো যেগুলো আমি আপনারা গত ক্লাসে যারা করছেন তারা দেখছেন, অর্থাৎ প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ অথবা কিভাবে পেঁচাচ্ছে আপনাকে। সো আজকেও আমরা ঠিক সেম ধরনের আজকেও আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। সো ক্লাসের A to Z ভালোভাবে করবেন, প্রতিটা বিষয় ভালোভাবে ক্লিয়ার করে নেবেন। সো জাস্ট আপনার থেকে শুরুতে যে রিকোয়েস্ট এটা থাকে সেটা হচ্ছে আপনারা একটু বন্ধুদেরকে মেনশন করে দিবেন আর ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, জাস্ট এতটুকুই। আর ক্লাস শুরু হলে আমরা ক্লাসের মাঝে আর অন্য কোনো কথা বলবো না, আমরা সরাসরি পড়ালেখার মধ্য দিয়ে থাকবো। সো সবাই একটু, আমি জাস্ট 2টা মিনিট সময় নিব আপনার থেকে, লাস্ট আর 1টা মিনিট সময় নিব, 1টা মিনিট সময় নিব। আপনারা কি করবেন, আপনারা একটু বন্ধুদেরকে মেনশন করে নিয়ে আসবেন, একটু জাস্ট একটু বন্ধুদেরকে মেনশন করে সবাইকে একটু ক্লাসে নিয়ে আসবেন। আমি একটু পরে ক্লাসটা শুরু করে দিব, জাস্ট 1টা মিনিট সময় নিচ্ছে। আপনারা জাস্ট একটু বন্ধুদেরকে মেনশন করে নিয়ে আসেন। আর যারা জয়েন করছেন একটু খাতা কলম নিয়ে বসবেন। কি নিবেন ভাইয়া? খাতা কলম এবং ক্যালকুলেটর। খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসবেন, যেহেতু বিভিন্ন ধরনের ম্যাথ থাকবে। সো আপনাকে এগুলো একটু ভালোভাবে সমাধান করতে হবে। দেন সবাই রেডি হলে আমাকে জানাবেন যে ভাইয়া সবাই রেডি কিনা। সবাই রেডি কিনা আমাকে একটু জানাবেন, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিব, আমি আর সময় নিব না। সো যারা জয়েন করছেন একটু জাস্ট প্রথমত একটু বন্ধুদেরকে মেনশন করে নিয়ে আসেন। আর একটু খাতা কলম নিয়ে এবং ক্যালকুলেটর নিয়ে একটু রেডি হন, দেন আমাকে একটু জানান সবাই রেডি কিনা। তাহলে আমাদের আজকের যে ক্লাসটা, আমি ক্লাসটা শুরু করে দিব। যারা জয়েন করছি সবাই খাতা কলম এবং ক্যালকুলেটর অবশ্যই অবশ্যই লাগবে। দেন এগুলো নিয়ে যদি বসেন, দেন আমাকে জানান রেডি কিনা। আমি আর সময় নষ্ট করব না, আমি আমাদের আজকের যে ক্লাসটা, আমাদের দ্বিতীয় পত্রের ক্লাস নাম্বার 2 এবং আমাদের প্রায় মেবি 30 ডেসের যে চ্যালেঞ্জ কোর্স, সেখানের ক্লাস নাম্বার হচ্ছে আজকে হচ্ছে মেবি 8 নাম্বারটা। আচ্ছা, আসমান ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছে। আচ্ছা, সবাই সবাই রেডি? সবাই রেডি? আচ্ছা, নিশা একটু মেনশন করে দিচ্ছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। বাকিরা যারা জয়েন করছে একটু বন্ধুদেরকে মেনশন করে নিয়ে আসেন। দেন আমাকে রেডি হলে জানান যে সবাই রেডি কিনা, সবাই রেডি কিনা, সবাই রেডি কিনা আমাকে একটু জানান। আচ্ছা, রেডি রেডি বাকিরা। খাতা কলম পেন্সিল অবশ্যই লাগবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করবো অনেকগুলো। সো খাতা কলম এবং ক্যালকুলেটর। ওকে, কথা না বাড়া আমরা সরাসরি আমাদের আজকের ক্লাসে চলে যাচ্ছি। সো আমাদের প্রশ্ন নাম্বার 1, আমাদের প্রশ্ন নাম্বার 1 দিয়ে আমরা শুরু করলাম। সো আমাদের আজকের 1 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার প্রশ্ন আমাকে বলছে ক খ গ, একটি ব্যবসার 3জন অংশীদার, তাদের মুনাফা এবং ক্ষতি বন্টনের অনুপাত দেওয়া আছে এবং কারবার যদি 30,000 টাকা মুনাফা অর্জন করে, খ কত টাকার মুনাফার অংশ পাবে। খ কত টাকার মুনাফা পাবে। সো এটা আমরা গত ক্লাসে সমাধান করে দিছিলাম, আমি কিভাবে সমাধান করতে আমি সেটাও দেখিয়ে দিছি। সো দেখি অ্যান্সার করা শুরু করেন। আচ্ছা, আকাশ হাসান ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। ওকে, দেখি অ্যান্সার করা শুরু করেন। 1 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার প্রশ্ন, খ মুনাফার অংশ কত টাকা পাবে। খ মুনাফার অংশ বাবদ কত টাকা পাবে। এখানে আমার মুনাফা কত বলছে? মুনাফা বলছে আমার 30,000 টাকা, মুনাফা বলছে 30,000 টাকা। আর বন্টনের অনুপাত হচ্ছে 3, 2 এবং 1, 3, 2, 1। এখন আমাকে বলছে খ কত টাকা পাবে। সো সহজ একটা প্রশ্ন, খ কত টাকা পাবে। ওকে, আকাশ অ্যান্সার করে দিছে। অ্যান্সার হচ্ছে, সে বলছে 10,000 টাকা। বাকিরা যারা জয়েন করছে প্রত্যেকে অ্যান্সার করব, প্রত্যেকে অ্যান্সার করব। ভুল হোক সঠিক হোক আমরা সবকিছু শিখে যাব। ভুল হোক সঠিক হোক আমরা প্যাটার্ন শিখবো, প্রশ্ন কিভাবে উত্তর করতে হবে আমরা সবকিছু শিখবো। সো একটু আপনি অ্যান্সার করবেন যারা ক্লাস করতেছেন। আচ্ছা,
আচ্ছা, আসিফ বলছে 10,000 টাকা। আচ্ছা, আকাশ বলছে 10,000 টাকা, আসিফ বলছে 10,000 টাকা। ওকে, নিশা বলছে 10,000 টাকা। ওকে ভাইয়া, 10,000 টাকা কিভাবে অ্যান্সার করতেছি আমরা? আমরা প্রথমত অনুপাতের কি করব, অনুপাতগুলো যোগ করব। তাহলে আমাদের মুনাফা কত? মুনাফা হচ্ছে 30,000 টাকা। অনুপাতের যোগফল হচ্ছে 6। এখন আমরা কি করব, 6 দ্বারা ভাগ করব। আমাকে বলছে ক্ষয়ের মুনাফা কত টাকা হবে, তার মানে ক্ষয়ের অংশ কত? ক্ষয়ের অংশ হচ্ছে 2, তার মানে 2 অংশ দ্বারা আমরা গুণ করব। তাহলে কত আসবে? 5 6 30,000 টাকা, 5,000 টাকা ইন্টু 2,000 টাকা। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 10,000 টাকা। তাহলে খ কত টাকা পাচ্ছে? খ কত টাকা পাচ্ছে? খ পাচ্ছে 10,000 টাকা। একের অ্যান্সার কত হবে? একের অ্যান্সার হবে 10,000 টাকা। খ পাচ্ছে 10,000 টাকা। তাহলে ভাইয়া আমাকে যদি বলতো ক কত টাকা পাবে, ভাইয়া ক পাইতো তাহলে 2 এর জায়গায় হইতো 3, ক পাতো 15,000 টাকা। ক পেতো 15,000 টাকা। এবং আমাকে যদি বলতো গ কত পেতো, গ এর সময় আমরা 1 দ্বারা গুণ করতাম, গ পেতো 5,000 টাকা, টোটাল 30,000 টাকা। তাহলে আমাদের প্রথম অ্যান্সারটা কি হবে? প্রথম অ্যান্সারটা হবে 10,000 টাকা। যারা 10,000 বলছেন সবার অ্যান্সার ঠিক আছে। একের অ্যান্সার হবে 10,000 টাকা। সো প্রশ্ন প্যাটার্ন একটু ভালো করে মাথায় রাখবেন। একের অ্যান্সার হবে 10,000 টাকা। ওকে, 2 নম্বর প্রশ্ন বলছে বিথি তার অংশীদারি ব্যবসার মাঝামাঝি সময়ে 1 লক্ষ টাকা ঋণ প্রদান করছে। তার মানে সে মাঝামাঝি সময় ব্যবসা 1 লক্ষ টাকা ঋণ প্রদান করছে। এখন তোমাকে বলছে তার সুদের পরিমাণ কত টাকা হবে। তার সুদের পরিমাণ কত টাকা হবে? সো আমরা প্রত্যেকেই ভালো করে জানি যে ভাইয়া অংশীদারি ব্যবসায় যদি ঋণের সুদ উল্লেখ না থাকে, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ কি করতে হয়? ঋণের সুদ ধরতে হয়। একটা নির্দিষ্ট পার্সেন্টেজ কি করতে হয়? ঋণের সুদ ধরতে হয়। এখন আপনি একটু কাজটা করেন। আচ্ছা, রাকিব বলছে 10,000 টাকা, ঠিক আছে, একের অ্যান্সার হবে 10,000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে 2 নাম্বারটা, অর্থাৎ যে আমার ঋণ প্রদান করছে সে ঋণের সুদ বাবদ কত টাকা পাবে? ঋণের সুদ বাবদ কত টাকা পাবে? আচ্ছা, আকাশ বলছে 3,000 টাকা। বাকিরা অ্যান্সার করেন। বাকিরা দ্রুত অ্যান্সার করেন। প্রশ্নগুলো খুবই সহজ, প্রশ্নগুলো খুবই সহজ। সো আমাদেরকে জাস্ট এখানে একটা প্রশ্ন আমাদেরকে মাথায় রাখতে হয় যে ভাইয়া অংশীদারি ব্যবসায় যদি ঋণের সুদ ঋণের সুদ যদি উল্লেখ না থাকে, ঋণের সুদ যদি উল্লেখ না থাকে তাহলে সে কয় পার্সেন্ট হারে ঋণের সুদ পাবে? সে 6% হারে ঋণের সুদ পাবে। কত পার্সেন্ট ভাইয়া? 6% হারে ঋণের সুদ পাবে। এখন আমাদের যে বিথি, বিথি ব্যবসায় ঋণ প্রদান করতে কত? ব্যবসায় ঋণ প্রদান করতে ভাইয়া 1 লক্ষ টাকা। তাহলে সে সুদ পাবে কয় পার্সেন্ট? সে সুদ পাবে 6%। এখন আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে ভাইয়া সে বছরের মাঝামাঝি সময় ঋণ প্রদান করছে। তার মানে সে কয় মাসে সুদ পাবে? সে ভাইয়া 6 মাসে সুদ পাবে। সে কয় মাসে সুদ পাবে? 6 মাসের। তাহলে আমরা যদি 1 লক্ষ 6% করি আসবে 6,000 টাকা, যেটাকে আমরা যদি বছরের অর্ধেক দ্বারা ভাগ করি তাহলে সে সুদ পাবে কত? সে সুদ পাবে 3,000 টাকা। অ্যান্সার কত হবে? 3,000 টাকা হবে, অর্থাৎ অ্যান্সার হবে সি নাম্বারটা। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে গ নাম্বার, 3,000 টাকা। 3,000 টাকা। এবং এই প্রশ্নটাও একটু ভালো করে মাথায় রাখবেন, এটাও আসে পরীক্ষার মধ্যে যে অংশীদারি ব্যবসায় যদি ঋণের সুদ উল্লেখ না থাকে তাহলে কত পার্সেন্ট হারে ঋণের সুদ পাবে? 6% হারে ঋণের সুদ পাবে। এবং সমাধানটা কিভাবে হবে? যেহেতু মাঝামাঝি সময় বিনিয়োগ করছে তাহলে অর্ধেক বছরের সুদ পাবে। তাহলে 6% করব, দেন অর্ধেক বছরের সুদ বাবদ সে 3,000 টাকা পাবে। আই হোপ সবার ক্লিয়ার। 2 নাম্বার প্রশ্নটা সবার ক্লিয়ার। দেন 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন আপনাকে একটা উদ্দীপক দিছে, বলছে 3 এবং 4-এর উত্তর করো। 10 টাকা করে 50,000 শেয়ারে নিবন্ধিত হয়েছে। 10 টাকা মূল্যের 50,000 শেয়ারে নিবন্ধিত হয়েছে। প্রতিটি যদি 11 টাকা ধরে 40,000 শেয়ার বিক্রয়ের জন্য ইস্যু করে, জনগণ 30,000 শেয়ার বাবদ কি করছে? আবেদন করছে। এখন আপনাকে বলছে বিলিকৃত মূলধন কত? আপনাকে বলছে বিলিকৃত মূলধন কত? এখন আপনাকে বুঝতে হবে ভাইয়া বিলিকৃত মূলধন কাকে বলে, দেন আপনি উত্তর করতে পারবেন। দেখি অ্যান্সার করেন। বিলিকৃত মূলধন কত? এখন অপশনের মধ্যে উত্তর থাকতেও পারে, নাও থাকতে পারে। আমি যদি আপনাকে আরেকটা অপশন দিই যে ওমো নাম্বার অ্যান্সার হচ্ছে কত? ওমো নাম্বার অ্যান্সার হচ্ছে 4 লক্ষ টাকা। দেখি অ্যান্সার করেন। ওমো নাম্বার অপশন হচ্ছে 4 লক্ষ টাকা। আপনাকে বলছে বিলিকৃত মূলধন কত? বিলিকৃত মূলধন কত? আচ্ছা, আকাশ বলছে 3 লক্ষ টাকা। বাকিরা একটু অ্যান্সার করেন। বিলিকৃত মূলধন কত টাকা হবে? বিলিকৃত মূলধন, সে 50,000 টাকা দিয়ে নিবন্ধিত হয়েছে। এখন সে জনগণের নিকট ইস্যু করছে 40,000 শেয়ার 11 টাকা করে, কিন্তু জনগণ তার ডাকে সাড়া দিছে 30,000। তাহলে বিলিকৃত মূলধন কত? বিলিকৃত মূলধন কত? আচ্ছা, নিশা বলছে 3 লক্ষ টাকা। ওকে, বাকিরা বাকিরা অ্যান্সার করেন।
সো এমসিকিউ যদি আপনি সমাধান করতে পারেন, আপনি ইজিলি ম্যাথগুলো সমাধান করতে পারবেন। 3 নাম্বারটা বুঝাই দেন। আচ্ছা, বুঝাইতে অবশ্যই দিব। খোকন বলছে এ নাম্বারটা, আবার সজল বলছে খ নাম্বারটা। আচ্ছা, এখন একটু আমরা সমাধানে চলে যাব। বি নাম্বারটা। আচ্ছা, মিশু বলছে এ নাম্বারটা 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। এখন একটু দেখেন তো ভাইয়া, ভাইয়া জনগণের নিকট সে ইস্যু করছে কত? সে ইস্যু করছে ভাইয়া 4 লক্ষ। 4 লক্ষ বাজারে কি করছে? ইস্যু করছে। ভাইয়া এই 40,000, অর্থাৎ 40,000 সে বাজারে ইস্যু করছে। এই 40,000কে বলা হয় ভাইয়া বিলিযোগ্য শেয়ার। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বিলিযোগ্য। অর্থাৎ এটা আমি বাজারে ছাড়ছি জনগণের উদ্দেশ্যে, যে তোমরা আমাকে কি করো, তোমরা আমার। আচ্ছা, ঋণের সুদ চলতি আর মূলধন হিসাবে আসবে, এটা একটু বলেন প্লিজ। চলতি মূলধনের মধ্যে ঋণের সুদ, হ্যাঁ দেখাতে হবে তো। আপনার পরিবর্তন সংক্রান্ত যে বিষয়গুলো, সেগুলো আমরা কোথায় প্রদর্শন করব? সেগুলো আমার চলতি হিসাবে প্রদর্শন করব। আচ্ছা, এখন এটা একটু দেখেন যে ভাইয়া আমার কি বলছে, ভাইয়া 40,000 যে শেয়ার, এটা আমরা কি করছি? জনগণের নিকট আমরা কি করছি? ইস্যু করছি। এটাকে আমরা বলবো বিলিযোগ্য শেয়ার। কিন্তু জনগণ আমার শেয়ারে রেসপন্স করছে কতটুকু? 30,000 শেয়ার। এখন আমাকে বলছে মূলধন কত, অর্থাৎ আমাকে বিলিযোগ্য মূলধন বলছে। একটা কথা মাথায় রাখবেন ভাইয়া, মূলধনের মধ্যে কখনো অতিরিক্ত টাকা অথবা কম টাকা যাবে না। অতিরিক্ত আচ্ছা, এটা কি বলছি ভাইয়া, মূলধনের মধ্যে কখনো কি যাবে না ভাইয়া? মূলধনের মধ্যে অতিরিক্ত টাকা বা কম টাকা যাবে না। এখন জনগণের নিকট আমি ইস্যু করছি 40,000, অর্থাৎ এটা হচ্ছে বিলিযোগ্য। কিন্তু আমার জনগণ রেসপন্স করছে আমার 30,000 শেয়ারের। তাহলে এই 30,000 শেয়ারের মূল্য কত? 30,000 শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা করে। তাহলে 10 টাকা করে আমার বিলিকৃত, আমি জনগণের নিকট বিলি করতে পারবো কত টাকা শেয়ার? 3 লক্ষ টাকা শেয়ার। তাহলে আমার অ্যান্সার হবে কত? আমার অ্যান্সার হবে 3 লক্ষ টাকা। অর্থাৎ এই টাকার মূলধনটা আমি কি করব? জনগণের নিকট বিলি করব। বলেন এটা বুঝতে পারছেন কিনা? একটা হচ্ছে বিলিযোগ্য, একটা হচ্ছে বিলিযোগ্য, আর একটা হচ্ছে বিলিকৃত। বিলিযোগ্য মানে যেটা আমি বাজারে ছাড়ছি জনগণের উদ্দেশ্যে, আর বিলিকৃত মানে তারা যতটুকু রেসপন্স করছে দেন আমি তাদেরকে যতটুকু প্রোভাইড করব, তার নাম হচ্ছে ভাইয়া বিলিকৃত মূলধন। তাহলে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে এ নাম্বারটা। এটার অ্যান্সার হবে এ নাম্বারটা, 3 লক্ষ টাকা। বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা 3 লক্ষ কিভাবে আসছে? আর একটা হচ্ছে ভাইয়া বিলিযোগ্য। বিলিযোগ্য মানে আমি কতটুকু বাজারে আমি কি করতেছি? বাজারে আমি ইস্যু করতেছি। এবং বিলিকৃত মানে কি? আমার বিলিযোগ্যর কতটুকু শেয়ার জনগণ আমার প্রতি রেসপন্স করছে। বুঝতে পারছেন কিনা এটা 3 লক্ষ কিভাবে হয়েছে? অনেকেই 3 লক্ষ অ্যান্সার করছেন সবারটাই। তাহলে 11 টাকা না হয়ে 10 টাকা কেন হয়েছে? মূলধনের মধ্যে আপনাকে কি বলছে? আপনাকে আমি কি বলছি? মূলধনের মধ্যে কোনো প্রকার অতিরিক্ত টাকা অথবা বাড়তি টাকা যাবে না। অতিরিক্ত বা কম টাকা যাবে না। আপনার শেয়ারের মূল্য কত টাকা করে? শেয়ারের মূল্য 10 টাকা করে। আপনাকে 10 টাকা করে আপনাকে কি করতে হবে? অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ আপনার মূলধনের মধ্যে কোনো প্রকার অতিরিক্ত টাকা যাবে না। মূলধনের মধ্যে কোনো কি যাবে না? মূলধনের মধ্যে কোনো অতিরিক্ত টাকা যাবে না। এখন আমার যে শেয়ারটা, আমার শেয়ারের মূল্য কত? আমার শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা। কিন্তু আমি বিক্রি করছি 11 টাকা করে। ঠিক আছে, 11 টাকা করে বিক্রি করছি। কিন্তু আমাকে যেহেতু মূলধন বলছে, আমার জনগণ রেসপন্স করছে 30,000 শেয়ার। তাহলে এই 30,000 শেয়ার আমি কি করব? জনগণের নিকট বিলি করব কত টাকা করে? 10 টাকা করে। তাহলে আমার আসবে কত? আমার আসবে হচ্ছে 3 লক্ষ টাকা। আমার আসবে হচ্ছে 3 লক্ষ টাকা, যেটা হচ্ছে আমার কি? মূলধন হিসেবে যাবে। মূলধন হিসেবে। আরেকটা আমরা কি করব? অধিহার হিসেবে দেখাবো কত? অধিহার হিসেবে দেখাবো আমরা, আমরা বাকি যে টাকাটা অতিরিক্ত পাইছি সেটা আমরা অধিহার হিসেবে দেখাবো। বলেন বুঝতে পারছেন কিনা? যে ভাইয়া মূলধনের মধ্যে কোনো প্রকার অতিরিক্ত টাকা যাবে না, অথবা কম টাকাও যাবে না। আমি যদি 9 টাকা করে ইস্যু করতাম, তারপর আমাকে মূলধনের মধ্যে 10 টাকা করেই দেখানো লাগবে। এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়েছে কিনা এখন বলেন? যে আমার যতটুকু শেয়ার জনগণ রেসপন্স করবে তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে বিলিকৃত মূলধন। এটা ক্লিয়ার হয়েছে কিনা 3 নাম্বারটা? 3 নাম্বার প্রশ্নটা সবার ক্লিয়ার হয়েছে কিনা? 3 নাম্বার প্রশ্ন সবার ক্লিয়ার হয়েছে কিনা?
আচ্ছা, ক্লিয়ার। তাহলে আসেন 4 নাম্বার প্রশ্নে আমরা চলে যাই। 4 নাম্বার প্রশ্ন আপনাকে বলছে, অর্থাৎ কোম্পানির শেয়ার অধিহার কত টাকা হবে? শেয়ার অধিহার কত টাকা হবে? 40,000, 30,000, 50,000 নাকি 1,10,000 টাকা? শেয়ার অধিহার অধিহার কত টাকা হবে? এটা হচ্ছে আপনার সেম প্রশ্ন। এখন জাস্ট আপনি এখান থেকে একটু ক্যালকুলেশন করবেন যে শেয়ার অধিহার কত টাকা হবে। ওকে জি, এখন আপনি বলেন শেয়ার অধিহার কত টাকা হবে? 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 শেয়ার অধিহার। এখন আপনি অধিহারটা কি করবেন? অধিহারটাকে আলাদাভাবে দেখাবেন। আপনি কি করছেন? বিলি করছেন। এখন জনগণ যেহেতু রেসপন্স করছে, আপনার ব্যাংকে টাকা আসবে। আপনার কি হবে? ব্যাংকে টাকা আসবে। তাহলে আপনি ব্যাংক ডেবিট করবেন কত টাকা দিয়ে ভাইয়া? ব্যাংক ডেবিট করবেন 3,30,000 টাকা দিয়ে। দেন আপনি কি করছেন ভাইয়া? আপনি কি করছেন? আপনার শেয়ার মূলধনে দেখাবেন কত? শেয়ার মূলধনে কোনো অতিরিক্ত টাকা দেখানো যাবে না, একটু আগে বলছি। তাহলে শেয়ার মূলধনে দেখাবেন কত? শেয়ার মূলধনে দেখাবেন 3 লক্ষ টাকা। আর অধিহারে দেখাবেন কত? অধিহারে দেখাবেন 30,000 টাকা। 30,000 টাকা। তাহলে টোটাল কত হলো? 3,30,000 টাকা। এটাই হবে আপনার জাবেদা। তাহলে অধিহারে কত টাকা দেখাচ্ছি? অধিহারে দেখাচ্ছি 30,000 টাকা। আপনার মূলধনে দেখাচ্ছি 3 লক্ষ টাকা। ব্যাংকে দেখাচ্ছি 3,30,000 টাকা। আশা করি এখন ক্লিয়ার। মূলধনে কোনো প্রকার অতিরিক্ত টাকা যাবে না। আমি 10 টাকা করে ছিল আমার শেয়ারের মূল্য, আমি 11 টাকা করে ইস্যু করছি। তার মানে 1 টাকা বেশি নিছি। 1 টাকা বেশি কাদের থেকে নিতে পারবো? যে 30,000 আমার শেয়ারের প্রতি রেসপন্স করছে, সেই 30,000 টাকা, সেই 30,000 জন থেকে আমরা 1 টাকা করে বেশি নিব। তাহলে এই যে 30,000, সেটা হচ্ছে আমার শেয়ার অধিহার। আশা করি 4 নাম্বার প্রশ্নটা সবার ক্লিয়ার। দেখি 5 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা করেন। 5 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে অংশীদারি মূলধন যখন স্থির থাকবে তখন মূলধনের সুদ, উত্তোলন, লাভ ক্ষতি হিসাব কোথায় দেখানো হবে? অংশীদারদের মূলধন যখন স্থির থাকে তখন তাদের যে পরিবর্তন সংক্রান্ত বিষয়গুলো আছে, পরিবর্তন সংক্রান্ত বিষয়, মূলধনের সুদ, উত্তোলনের সুদ বা লাভ ক্ষতির অংশগুলো আমরা কোন হিসাবে দেখাবো? পরিবর্তনশীল হিসাব, মূলধন হিসাব, চলতি হিসাব নাকি উত্তোলন হিসাব? ঠিক আছে নুসরাত, 30,000 টাকা হবে। 30,000 টাকা। দেখি 5 নম্বর প্রশ্নের অ্যান্সারটা করেন। আমরা আহ, আমরা কোথায় দেখাবো? আমরা যখন মূলধন পদ্ধতি, অধিহারটা আবার বোঝাই দেন। অধিহারটা হচ্ছে, আবার একটু দেখেন, আপনার শেয়ারের মূল্য ছিল কত? শেয়ারের মূল্য ছিল 10 টাকা করে। এখন আপনি এটা বাজারে বিক্রি করছেন কত টাকা করে? বিক্রি করছেন 11 টাকা করে। 40,000 জনের কাছে কি করছেন? আপনি বাজারে ইস্যু করছেন। কিন্তু আপনার 40,000 শেয়ারের মধ্যে তারা আপনার প্রতি রেসপন্স করছে, অর্থাৎ 30,000 জন আপনার শেয়ারটা ক্রয় করবে কত টাকা করে? 11 টাকা করে। এখন আপনি টোটাল টাকা পাচ্ছেন কত? টোটাল টাকা পাচ্ছেন 3,30,000 টাকা। কিন্তু আপনার শেয়ারের মূল্য ছিল 10 টাকা করে। তাহলে আপনার মূলধন টোটাল কত? আপনার মূলধন হচ্ছে 3 লক্ষ টাকা। আপনার মূলধন হচ্ছে 3 লক্ষ টাকা। আর যে 30,000 টাকা আপনি অতিরিক্ত পাচ্ছেন, এটাই হচ্ছে আপনার অধিহারের পরিমাণ। অর্থাৎ আপনি 30,000 জন থেকে আপনি 1 টাকা করে বেশি নিচ্ছেন। এই যে এই 30,000, সেটাই হচ্ছে আপনার অধিহার। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নের অ্যান্সার কি হবে? খোকন বলছে এ হবে, এ হবে, এ হবে। আয় হায়, আপনারা পারতেছেন না, পারতেছেন। এটা একটু বিস্তারিত ক্লিয়ার করে নিবেন। এটাও একটু বিস্তারিত ক্লিয়ার করে নিবেন। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? একটু দেখেন ভাইয়া। অর্থাৎ অংশীদারি মূলধন যখন স্থির থাকে তখন তাদের পরিবর্তন সংক্রান্ত বিষয়গুলো তারা কোথায় দেখাবে? তারা কোথায় দেখাবে? আপনারা বলছেন পরিবর্তনশীল হিসাবে দেখাবে। পরিবর্তনশীল হিসাবে হবে না, তারা দেখাবে চলতি হিসাবে। অ্যান্সার হবে গ নাম্বারটা। তারা দেখাবে চলতি হিসাবে। সবাই ভুল করছেন। তারা দেখাবে কোথায়? তারা দেখাবে, তারা দেখাবে কোথায়? তারা দেখাবে চলতি হিসাবে। এখন একটু বিস্তারিত যদি ক্লিয়ার করেন যে ভাইয়া অংশীদারদের হিসাব কত প্রকার? ভাইয়া অংশীদারদের হিসাব হচ্ছে ভাইয়া 2 প্রকার। 2 প্রকার। একটা হচ্ছে স্থির মূলধন পদ্ধতি, একটা হচ্ছে স্থির মূলধন। একটু ভালো করে সবাই ক্লিয়ার করে নেবেন। একটা হচ্ছে স্থির মূলধন পদ্ধতি, আর একটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন, আর একটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। এখন ভাইয়া পরিবর্তনশীল যারা ব্যবহার করবে, পরিবর্তনশীল মূলধন পদ্ধতি যারা ব্যবহার করবে, তারা একটা চার্টের মধ্যে তারা মূলধন সহ, তারা প্রারম্ভিক মূলধন সহ, তারা পরিবর্তন সংক্রান্ত আইটেম সবগুলো একসাথে অন্তর্ভুক্ত করবে। অর্থাৎ প্রারম্ভিক মূলধন থেকে শুরু করে সমাপনী মূলধন, অতিরিক্ত মূলধন, বেতন, মুনাফার অংশ, তারা সবগুলো কি করবে? সবগুলো একটা হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করবে। এটার নাম হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। কিন্তু তারা যখন স্থির মূলধন পদ্ধতি অনুসরণ করবে তখন তারা 2টা হিসাব করবে। একটা হচ্ছে ভাইয়া মূলধন হিসাব,
একটা হবে মূলধন হিসাব, আর একটা তারা করবে চলতি হিসাব, আর একটা তারা করবে চলতি হিসাব। মূলধন হিসাবের মধ্যে তারা শুধুমাত্র প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন ছাড়া অন্য কোনো কিছু অন্তর্ভুক্ত করবে না। তাহলে অন্য কোনো কিছু অন্তর্ভুক্ত করবে কোথায়? অন্তর্ভুক্ত করবে চলতি হিসাবে। অর্থাৎ আপনার বেতন থেকে শুরু করে বেতন, সুদ, উত্তোলন যা কিছু আছে তারা কোথায় অন্তর্ভুক্ত করবে? তারা অন্তর্ভুক্ত করবে চলতি হিসাবে, কিন্তু মূলধনের মধ্যে তারা শুধুমাত্র প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন অন্তর্ভুক্ত করবে। বলেন সবার ক্লিয়ার হয়েছে কিনা পার্থক্যটা? যে ভাইয়া অংশীদারি হিসাব কয় প্রকার? হিসাব হচ্ছে দুই প্রকার, একটা স্থির মূলধন পদ্ধতি আর একটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। ভাইয়া পরিবর্তনশীল মূলধন পদ্ধতি মূলধন সহ তাদের পরিবর্তন সংক্রান্ত আইটেম সবগুলো একসাথে অন্তর্ভুক্ত করে, কিন্তু যখন তারা স্থির মূলধন পদ্ধতি অনুসরণ করবে তখন তারা দুইটা হিসাব করবে, একটা করবে মূলধন হিসাব আর একটা করবে চলতি হিসাব। মূলধন হিসাবের মধ্যে তারা শুধুমাত্র প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধনকে অন্তর্ভুক্ত করবে, তারা কোনো প্রকার বেতন, সুদ, উত্তোলন এগুলো অন্তর্ভুক্ত করবে না। এগুলো অন্তর্ভুক্ত করার জন্য তারা আরেকটা হিসাব প্রস্তুত করবে যার নাম হচ্ছে চলতি হিসাব। সবার ক্লিয়ার 5 নাম্বার প্রশ্নটা? তাহলে আমাদেরকে বলছে অংশীদার যখন স্থির পদ্ধতি ফলো করবে তারা কোন হিসাবে আপনার সুদ এগুলো দেখাবে? সেটা হচ্ছে ভাইয়া চলতি হিসাবে তারা এই পরিবর্তনগুলো দেখাবে, এবং চলতি হিসাবের মধ্যে তারা কোনো প্রকার তখন কি দেখাবে না? তারা কোনো প্রকার মূলধন কিন্তু তারা অন্তর্ভুক্ত করবে না। ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা আকাশ আরেকবার, আবার একেবারে। হ্যাঁ, চলতি হিসাবে কি দেখানো হয়? রাকিব যেটা বলছে, চলতি হিসাবে সুদ দেখানো হয়, উত্তোলন দেখানো হয়, লাভ ক্ষতির অংশ দেখানো হয়। তাহলে কিন্তু পরিবর্তনশীল যখন তাদের হিসাব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থির আর একটা হচ্ছে পরিবর্তনশীল। তারা যখন পরিবর্তনশীল পদ্ধতি অনুসরণ করবে তখন তারা মূলধন এবং অর্থাৎ পরিবর্তনের যে বিষয়গুলো বেতন, সুদ তারা একটা হিসাবের মধ্যেই দেখাবে, একটা হিসাবের মধ্যে সবগুলো আসবে। কিন্তু তারা যখন স্থির পদ্ধতি অনুসরণ করবে সেখানে তারা দুইটা হিসাব করবে, একটা হিসাব করবে মূলধন হিসাবের আর একটা করবে চলতি হিসাব। মূলধন হিসাবের মধ্যে শুধুমাত্র প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন দেখাবে। এখানের মধ্যে তারা কোনো প্রকার বেতন, সুদ, উত্তোলন দেখাবে না। তাহলে বেতন, সুদ, উত্তোলন তারা কোথায় দেখাবে ভাইয়া? তারা দেখাবে চলতি হিসাব, কারণ তারা এখানে দুইটা হিসাব প্রস্তুত করতেছে, একটা করবে মূলধন আর একটা করবে চলতি। দুইটা কি করবে? আলাদা আলাদা হিসাব করবে। কিন্তু পরিবর্তনশীল মূলধন পদ্ধতি দুইটাকে একসাথে হিসাবভুক্ত করবে। বলেন এখন সবার ক্লিয়ার হয়েছে কিনা? এটাই হচ্ছে মূল পার্থক্য। সবার ক্লিয়ার হয়েছে কিনা? এখন ক্লিয়ার হয়েছে কিনা? যে তারা হিসাব করবে দুইটা, একটা হচ্ছে স্থির মূলধন পদ্ধতি আর একটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। পরিবর্তনশীল মূলধনের মধ্যে তারা সবকিছু একসাথে দেখাবে, কিন্তু স্থিরের মধ্যে তারা একসাথে দেখাবে না। তারা মূলধনের জন্য একটা আলাদা ঘর করবে, আবার তারা পরিবর্তনের আইটেমের জন্য তারা আরেকটা ঘর করবে। এটাই হচ্ছে আমাদের মূল পার্থক্য। এখন আলাদা ঘর যেটা পরিবর্তন দেখাবে, ভাইয়া পরিবর্তন মানে কি? ভাইয়া পরিবর্তন মানে হচ্ছে মূলধনের সুদ, তাদের বেতন, তাদের কমিশন বা যা কিছু আছে তারা কোথায় দেখাবে? সেটা তারা চলতি হিসাবে দেখাবে। ওকে, 5 নাম্বার প্রশ্ন আমাদের ডান। 6 নাম্বার প্রশ্নে আমরা চলে আসি। 6 নাম্বার প্রশ্ন আমাদের কাছে, পণ্যের দাম যদি ক্রমাগত হ্রাস পেতে থাকে তাহলে কোন মজুদ পদ্ধতি সর্বাধিক বিবেচ্য? আচ্ছা, ফাইন্যান্স ইনশাল্লাহ নিব। আচ্ছা, 6 নাম্বার প্রশ্ন সেটা হচ্ছে পণ্যের দাম যদি ক্রমাগত হ্রাস পায় তাহলে কোন মজুদ পদ্ধতি অধিক গ্রহণযোগ্য বলে বিবেচনা করা হবে? অর্থাৎ দাম ছিল কত টাকা? 18 টাকা, 16 টাকা, 14 টাকা। দাম কি হচ্ছে? হ্রাস পাচ্ছে, ক্রমাগত হ্রাস পাচ্ছে। তাহলে আপনি কোন মজুদ পদ্ধতি অধিক গ্রহণযোগ্য বলে বিবেচনা করবেন? গ নাম্বারটা, অর্থাৎ আগে আসে আগে ছাড় পদ্ধতি, অর্থাৎ ফিফো পদ্ধতি। ওকে, দেখা যাক বাকির অ্যান্সার করেন। ওকে, নুসরাত বলছে 6 এর হবে গ নাম্বারটা। বিদ্যাসাগর, আচ্ছা কি অবস্থা? আচ্ছা, 6 এর হবে গ নাম্বারটা, অর্থাৎ আগে আসে আগে ছাড় পদ্ধতি, যেটাকে আমরা বলতেছি ফিফো পদ্ধতি। তার মানে দাম যদি ক্রমাগত হ্রাস পায় তাহলে আমরা ফলো করব ফিফো পদ্ধতি, আর দাম যদি ক্রমাগত বৃদ্ধি পায় তাহলে আমরা ফলো করব লিফো পদ্ধতি। কেন ফলো করব? এগুলারও কিন্তু বিস্তারিত অনেকগুলো কারণ আছে যেটা আমাদের হিসাব বিজ্ঞান নীতিমালার সাথে সম্পৃক্ত। সো আপাতত সেগুলো মাথায় রাখার দরকার নেই, অ্যাডমিশন আসলে তখন A to Z ক্লিয়ার করে দিব। জাস্ট এটাই মাথায় রাখবেন, দাম যদি হ্রাস পায় তাহলে ফিপো, দাম যদি বৃদ্ধি পায় তাহলে লিফো। জাস্ট এই দুইটা একটু ভালো করে মাথায় রাখবেন। অ্যান্সার হবে কয় নাম্বারটা? অ্যান্সার হবে গ নাম্বারটা। আচ্ছা, আরেকবার বলেন। আরেকবার হচ্ছে একটা আরেকটার উল্টো। দাম যদি কমে যায়, দাম কমে গেলে হচ্ছে শুরুরটা মানে ফিফোটা। দাম যদি বেড়ে যায়,
বেড়ে গেলে হবে লিফোটা, উল্টো হবে, একটা আরেকটার কি হবে, উল্টো হবে। কেন হবে এটা কিছুদিন পরে জানবেন ইনশাল্লাহ। অর্থাৎ আমাদের একটা নীতিমালা আছে, রক্ষণশীল নীতিমালা, যে আমাকে বলছে সম্পদ কম দেখাও, ব্যয় বেশি দেখাও। সম্পদ কম দেখাও, ব্যয় বেশি দেখাও। যার কারণে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে রক্ষণশীল নীতিমালা অনুসরণের কারণে, রক্ষণশীল নীতিমালা অনুসরণ করার কারণে আমরা এই পদ্ধতি কি করি, অনুসরণ করি। কারণ রক্ষণশীল নীতিমালা আমাকে বলছে তুমি কি করো, তুমি সম্পদ কম দেখাবা, ব্যয় বেশি দেখাবা। ব্যয় কি করবা, ব্যয় বেশি দেখাবা। এখন দাম যদি ক্রমাগত কমে যায় তাহলে আমি কি ফলো করব, আমি লিফো ফলো করব। লিফো ফলো করলে, লিফো, দাম যদি কমে যায়, দাম কমলে কি হবে, আচ্ছা দাম কমলে হবে ফিফো, দাম কমলে ফিফো। কেন ফিফো ফলো করব, কারণ আমি যদি উপরের পণ্যগুলো আগে বিক্রয় করে দিই আমার ব্যয় হবে বেশি, ব্যয় হবে বেশি। আর যেগুলো অবিকৃত থেকে যাবে এগুলো হবে সমাপনী মজুদ পণ্য, যেখানে আমার কি হবে, যেখানে আমার সম্পদকে কম দেখানো হবে, যেখানে আমার সম্পদকে কম দেখানো হবে। যার কারণে আমাদের মূল কারণটা হচ্ছে রক্ষণশীল নীতিমালা আমরা অনুসরণ করি বিধায় আমরা এই পদ্ধতিটা ফলো করি। অর্থাৎ দাম যদি কমে যায় তাহলে ফিফো, দাম যদি বেড়ে যায় তাহলে লিফো। জাস্ট এটাই মাথায় রাখেন। ওকে, 7 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার প্রশ্ন, আপনাকে মোট সম্পত্তির পরিমাণ 8 লক্ষ টাকা, যার 4/1 অংশ হচ্ছে চলতি সম্পদ। চলতি দায় যদি 1 লক্ষ টাকা হয় তাহলে কার্যকারী মূলধনের পরিমাণ কত টাকা? কার্যকারী মূলধন, অপর নাম কি? অপর নাম হচ্ছে চলতি মূলধন। চলতি মূলধন কত টাকা হবে, দেখি অ্যান্সার করেন। 7 নাম্বার প্রশ্ন, কার্যকারী মূলধন কত টাকা অথবা চলতি মূলধন কত টাকা? আপনার মোট সম্পদ দেয়া আছে, চলতি সম্পদের অংশ দেয়া আছে, চলতি দায় দেয়া আছে। আপনাকে বলছে কার্যকারী মূলধন অথবা চলতি মূলধন কত টাকা। আচ্ছা, সামিরা বলছে 2 লক্ষ টাকা। ওকে, দেখা যাক বাকিরা বলেন। বাকিরা বলেন কার্যকারী মূলধন কত অথবা চলতি মূলধন কত? কার্যকারী মূলধন কত অথবা চলতি মূলধন কত? সো সূত্রটা কি ভাইয়া, কার্যকারী মূলধন অথবা চলতি মূলধনের সূত্র কি? বা চলতি সম্পদ থেকে আমরা কি বাদ দিব, চলতি সম্পদ মাইনাস চলতি দায়, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এখন চলতি দায় দিয়ে আছে 1 লক্ষ টাকা, চলতি দায় দিয়ে আছে 1 লক্ষ টাকা। ভাইয়া চলতি সম্পদ কত টাকা হবে? আচ্ছা, 1 লক্ষ টাকা হবে, 1 লক্ষ টাকা হবে। ক নাম্বারটা? আচ্ছা, অনেকে বলতেছে 2 লক্ষ, অনেকে বলতেছে 1 লক্ষ। একটু ভালো করে খেয়াল করেন। ভাইয়া কার্যকারী মূলধন অথবা চলতি মূলধনের সূত্র কি? ভাইয়া চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করব। এখন ভাইয়া আমার প্রশ্নের মধ্যে চলতি দায় দিয়ে আছে 1 লক্ষ টাকা। এখন চলতি সম্পদ বলছে মোট সম্পদের কত? মোট সম্পদ হচ্ছে 8 লক্ষ টাকা। 8 লক্ষর 4/1 অংশ হচ্ছে চলতি সম্পদ। তার মানে 8 লক্ষ টাকা 4/1 অংশ, 4/1 অংশ, 4/1 অংশ মানে 2 লক্ষ টাকা। তার মানে 2 লক্ষ হচ্ছে চলতি সম্পদ। তার মানে চলতি সম্পদ হচ্ছে 2 লক্ষ। 2 লক্ষ থেকে যদি 1 লক্ষ বিয়োগ করা হয় বাকি 1 লক্ষ কি হবে? বাকি 1 লক্ষ হবে আমার কার্যকারী মূলধন। অ্যান্সার হবে ক নাম্বারটা। অ্যান্সার হবে ক নাম্বারটা। বলেন বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, চলতি সম্পদ হচ্ছে 2 লক্ষ টাকা, কিন্তু আমাকে প্রশ্ন বলছে কার্যকারী মূলধন অথবা চলতি মূলধন কত। তাহলে চলতি সম্পদ থেকে চলতি দায় আমরা কি করব? বিয়োগ করব। তাহলে আমার কি দাঁড়াবে? আমার দাঁড়াবে চলতি মূলধন 1 লক্ষ টাকা। সবার ক্লিয়ার? 7 নাম্বার প্রশ্নটা বুঝতে পারছেন কিনা? শুরুতে অনেকে ভুল করছেন, অনেকে 2 লক্ষ টাকা বলছেন, পরবর্তীতে অনেকে 2 লক্ষ টাকা বলছেন, কিন্তু অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে 1 লক্ষ টাকা। এই নাম্বারটা হবে, কারণ আমার মোট সম্পদের 4/1 অংশ হচ্ছে চলতি সম্পদ। তাহলে 8 লক্ষ 4/1 অংশ হচ্ছে 2 লক্ষ। আর যদি চলতি দায় 1 লক্ষ টাকা বিয়োগ করা হয় তাহলে আমার যে বাকি থাকবে 1 লক্ষ, সেটাই হচ্ছে আমার কার্যকারী মূলধন। হ্যাঁ, এই নাম্বারটা হবে, এই নাম্বারটা। ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে কিনা সবার? হ্যাঁ, এই নাম্বারটা হবে, এই নাম্বারটা হবে, 1 লক্ষ টাকা হবে, 1 লক্ষ টাকা হবে। 8 নাম্বার প্রশ্ন। 8 নাম্বার প্রশ্ন হচ্ছে, তাৎক্ষণিক দায় পরিশোধ ক্ষমতা পরিমাপ করা হয় কোন অনুপাতের মাধ্যমে? কোন অনুপাতের মাধ্যমে তাৎক্ষণিক দায় পরিশোধ ক্ষমতা পরিমাপ করা হয়? তাৎক্ষণিক দায় পরিশোধ করার জন্য কোন অনুপাত ব্যবহার করা হয়?
কত হবে? বি নাম্বারটা হবে, বি নাম্বারটা হবে, বি নাম্বারটা। এটাকে আবার কি বলা হয়? তড়িৎ অনুপাত বলা হয়। তড়িৎ অনুপাত, তড়িৎ অনুপাতের অনেকগুলো নাম আছে। তড়িৎ অনুপাতের কি আছে? তড়িৎ অনুপাতের অনেকগুলো নাম আছে। তড়িৎ অনুপাত, এসিড টেস্ট অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত। সো অনেকগুলো নামে কিন্তু আপনাকে কি বলা হয়? তড়িৎ অনুপাত বের করতে বলা হয়। এসিড টেস্ট অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, তড়িৎ অনুপাত, তড়িৎ অনুপাত। তাৎক্ষণিক দায় পরিশোধ ক্ষমতা, একটা বিষয় মাথায় রাখবেন, আপনাকে যদি বলা হয় শুধুমাত্র দায় পরিশোধ ক্ষমতা, আপনাকে যদি বলা হয় শুধুমাত্র দায় পরিশোধ ক্ষমতা, তাহলে আপনি অ্যান্সার করবেন চলতি অনুপাত। আপনাকে যদি বলা হয় শুধুমাত্র দায় পরিশোধ ক্ষমতা, আপনি অ্যান্সার করবেন চলতি অনুপাত। কিন্তু আপনার সাথে যদি আরেকটা অতিরিক্ত শব্দ যোগ করে, যেটা হচ্ছে তাৎক্ষণিক, তাৎক্ষণিক দায় পরিশোধ ক্ষমতার জন্য কোনটা, আপনি অ্যান্সার করবেন এসিড টেস্ট অনুপাত অথবা অগ্নি পরীক্ষা অনুপাত অথবা তড়িৎ অনুপাত। অ্যান্সার হবে বি নাম্বারটা। তাহলে একটু জাস্ট মাথায় রাখবেন যে ভাইয়া দায় পরিশোধ ক্ষমতার জন্য হচ্ছে চলতি অনুপাত, তাৎক্ষণিক যদি বলে তাহলে হবে এসিড টেস্ট অনুপাত। এখন আপনাকে যদি আমি বলি, আপনাকে যদি আমি বলি তড়িৎ অনুপাত অথবা এসিড টেস্ট অনুপাত কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, কোন শ্রেণীর, কোন শ্রেণীর, অর্থাৎ আমার অনুপাত বিশ্লেষণের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, দেখি আমাকে একটু বলেন। কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? শ্রেণী থেকে প্রশ্ন করবে, শ্রেণী থেকেও প্রশ্ন করবে, দেখি একটু বলেন। তড়িৎ অনুপাত অথবা চলতি অনুপাত, এসিড টেস্ট অনুপাত, এটা অর্থাৎ অনুপাত বিশ্লেষণের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? তারল্য শ্রেণী। সামিরা যেটা বলছে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত ভাইয়া? তারল্য শ্রেণীর অন্তর্ভুক্ত, তারল্য শ্রেণীর অন্তর্ভুক্ত। তারল্য শ্রেণীর মধ্যে আমাদের টোটাল 4টা সূত্র আছে। 4টা সূত্রের মধ্যে আরেকটা আছে যেটা হচ্ছে একটু আগে শিখলাম, যেটা হচ্ছে কার্যকারী মূলধন। কার্যকারী মূলধন আমার কোন অনুপাত? তারল্য অনুপাতের অন্তর্ভুক্ত হবে। স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা, ঠিক আছে, স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা, কিন্তু এটার শ্রেণীটার নাম হচ্ছে তারল্য শ্রেণী, শ্রেণীর নাম হচ্ছে তারল্য শ্রেণী। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন সবার ডান। ওকে, 9 নাম্বার প্রশ্ন আমরা চলে আসি। 9 নাম্বার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এটা একটা অ্যাডমিশনের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যাডমিশনের একটা প্রশ্ন। আপনাকে 9 নাম্বার প্রশ্নে কি বলছে? অন্য সবকিছু যদি অপরিবর্তিত থাকে, নিচের কোন লেনদেনটি চলতি অনুপাতে কোনো প্রভাব ফেলবে না? চলতি অনুপাতে কোনো প্রভাব ফেলবে না। সো অনেক চিন্তা ভাবনা করবেন, দেন আপনি অ্যান্সারটা করবেন। 9 নাম্বার প্রশ্ন, এটা হচ্ছে একটা অ্যাডমিশনের প্রশ্ন। 9 নাম্বার প্রশ্ন হচ্ছে নিচের কোন লেনদেনটি চলতি অনুপাতে কোনো কি করবে না? প্রভাব ফেলবে না। আচ্ছা, আকাশ বলছে ডি নাম্বারটা। আচ্ছা, সবার অ্যান্সারটা আমি নিব, দেন আমি এটা ব্যাখ্যা করবো। আগে সবাই অ্যান্সার করেন, সবাই অ্যান্সার করার পর আমরা জানবো সঠিক অ্যান্সারটা আসলে কি হয়। একটু চিন্তা ভাবনা করে, এগুলো কোনো সহজ প্রশ্ন না, এগুলো কোনো সহজ প্রশ্ন, এটা আমি বলছি এটা হচ্ছে অ্যাডমিশনের প্রশ্ন, এটা অ্যাডমিশনের প্রশ্ন। এটা অ্যাডমিশনের প্রশ্ন, সো আপনাকে চিন্তা ভাবনা করে অ্যান্সার দিতে হবে। আপনি নর্মাল যে চিন্তা করবেন সেই চিন্তার বাহিরে। ডি নাম্বারটা বলতেছেন। আচ্ছা, ডি নাম্বারটা আমি দুইজনের থেকে অ্যান্সার পাইলাম যে তারা বলছে ডি নাম্বারটা নগদে স্থায়ী সম্পত্তি বিক্রয়। ওকে, দেখা যাক। আচ্ছা, আরেকজনে বলছে, আচ্ছা তিশা বলছে ডি নাম্বারটা, আকাশ বলছে ডি নাম্বারটা, নিঝুম রাতের পরে ডি নাম্বারটা, নিশা বলছে ডি নাম্বারটা। আচ্ছা, খোকন বলছে এই নাম্বারটা স্বল্প মেয়াদ চলতি দায় পরিশোধ। ওকে, খোকন বলছে এই নাম্বারটা। আমি সবার থেকে অ্যান্সারটা নিব, সবাই একটু অ্যান্সারটা করবেন। আচ্ছা, ঐশিতা বলছে বি নাম্বারটা। ওকে, ঐশিতা বলছে বি নাম্বারটা। আচ্ছা, 3টে অ্যান্সার পাইলাম। আচ্ছা, সীমাও বলছে বি নাম্বারটা হবে। ওকে, ঠিক আছে, এবার বাকির অ্যান্সার করেন। বাকির নিচের কোনটি চলতি দায়কে কি করবে না? চলতি অনুপাত, চলতি অনুপাতকে প্রভাবিত করবে না। এখন ভাইয়া চলতি অনুপাতে কে কে থাকে? ভাইয়া চলতি অনুপাতে দুইটা শ্রেণী থাকে, একটা হচ্ছে চলতি সম্পদ, একটা হচ্ছে চলতি সম্পদ, আর একটা হচ্ছে চলতি দায়। একটা হচ্ছে চলতি সম্পদ আর একটা হচ্ছে চলতি দায়। অ্যাকাউন্টিং এর এমসিকিউ অনেক কঠিন লাগে, আপনি রেগুলার ক্লাসগুলো করেন আমাদের, আর কঠিন লাগবে না, রেগুলার ক্লাসগুলো করেন। এখন দেখেন ভাইয়া, চলতি অনুপাতের মধ্যে কে কে আছে? চলতি অনুপাতের মধ্যে আছে একটা হচ্ছে চলতি সম্পদ আর একটা হচ্ছে চলতি দায়। এখন আমার কোনো লেনদেন, এখানে 4টা লেনদেন আছে, 4টা লেনদেনের কোনো লেনদেন যদি আমার যে কোনো একটাকে কি করে প্রভাবিত করে, তাহলে কিন্তু আমার অনুপাতের কি হবে? অনুপাতের পরিবর্তন হবে। এখন আমাদের শ্রেণী হচ্ছে দুইটা, একটা হচ্ছে চলতি সম্পদ আর একটা হচ্ছে চলতি দায়। সবাই একবারে ক্লিয়ার করে নেবেন। এখন 1 নাম্বার প্রশ্ন আপনাকে কি বলছে? স্বল্প মেয়াদি ঋণ দিয়ে চলতি দায় পরিশোধ করছে। কি পরিশোধ করছে? চলতি দায়
পরিশোধ করছে। এখন চলতি দায় পরিশোধ করলে কি হবে? চলতি দায় হ্রাস পাবে। চলতি দায় যদি পরিশোধ করে চলতি দায় কি হবে? চলতি দায় হ্রাস পাবে। এখন চলতি দায় কার অংশ? চলতি দায় চলতি অনুপাতের অংশ, অবশ্যই পরিবর্তন হবে। তাহলে 1 নাম্বার অ্যান্সার করা যাবে না। 1 নাম্বার যে অপশনটা সেটা অবশ্যই অনুপাতকে কি করবে? প্রভাবিত করবে। দেন আমরা খ নাম্বারটা বাদ রাখলাম। এটা একটু পরে আসতেছি। দেন আপনাকে গ নাম্বার কি বলছে? বিবিধ পাওনাদারকে নগদ প্রদান। এখন আমি পাওনাদারকে নগদে প্রদান করছি। নগদে প্রদান করলে আমার কি হবে? আমার দায় হ্রাস পাবে এবং আমার কি হবে? সম্পদ হ্রাস পাবে। তার মানে দায়ও হ্রাস পাচ্ছে, সম্পদও হ্রাস পাচ্ছে। অর্থাৎ সম্পদ কমে গেছে, দায় কমে গেছে। তাহলে এটাও কি করবে? অনুপাতকে প্রভাবিত করবে। অনুপাতকে কি করবে? প্রভাবিত করবে। এরপরে আবার দেখেন, আপনাকে বলছে নগদে স্থায়ী সম্পত্তি বিক্রয়। কি বিক্রয়? স্থায়ী সম্পত্তি বিক্রয়। এখন সম্পত্তি বিক্রয় করলে অবশ্যই নগদ টাকা আসবে এবং কি হবে? স্থায়ী সম্পদ চলে যাবে। কোন সম্পদ? স্থায়ী সম্পদ চলে যাবে। স্থায়ী সম্পদ কি হবে? হ্রাস পাবে। কিন্তু আমাদের সূত্রের মধ্যে কি লাগবে? আমাদের সূত্রের মধ্যে লাগবে চলতি সম্পদ। তার মানে নগদ যে টাকাটা আমার কাছে আসতেছে, নগদটা কি? নগদ হচ্ছে চলতি সম্পদ। নগদ হচ্ছে চলতি সম্পদ। তার মানে আমার ঘ নাম্বার অপশনটা আমার কি করবে? চলতি সম্পদকে প্রভাবিত করবে। তো চলতি সম্পদকে যদি প্রভাবিত করে তাহলে অনুপাতকেও প্রভাবিত করবে। কিন্তু এখন একটু ভালোভাবে খেয়াল করবেন, আপনাকে বলছে খ নাম্বার বিবিধ দেনাদার থেকে নগদ আদায় হলো। দেনাদার থেকে কি করছেন? নগদ আদায় করছেন। দেনাদার থেকে কি আদায়? দেনাদার থেকে নগদ আদায়। একটু ভালোভাবে দেনাদার থেকে কি করছেন? দেনাদার থেকে নগদ আদায় করছেন। এখন দেনাদার থেকে যদি নগদ আদায় করা হয় তাহলে আমার কি হবে? ধরেন আপনি নগদ বাড়বে। ধরেন নগদ বাড়ছে 100 টাকা এবং আপনার দেনাদার হ্রাস পাবে, সম্পদ হ্রাস পাবে কত? সম্পদ হ্রাস পাবে 100 টাকা। তার মানে একবার চলতি সম্পত্তি বৃদ্ধি আর একবার চলতি সম্পত্তি কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। তার মানে চলতি সম্পদ একবার বৃদ্ধি একবার হ্রাস। তার মানে চলতি সম্পদ কি আছে? অপরিবর্তিত আছে। তার মানে চলতি সম্পদের মধ্যে কোনো কি হবে না? পরিবর্তন হবে না। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হবে খ নাম্বারটা, যে বিবিধ দেনাদার থেকে নগদ আদায়, যেটা আমার চলতি সম্পদকে অপরিবর্তিত রাখতেছে। চলতি সম্পদের কোনো পরিবর্তন হচ্ছে না, চলতি দায়েরও কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এটা কি করবে না? অনুপাতকেও কোনো প্রভাবিত করবে না। অ্যান্সার হবে বি নাম্বারটা। দেখি বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন বুঝতে পারছেন কিনা? কেন বি নাম্বারটা হবে, বাকিগুলো কেন হবে না? সবাই বুঝতে পারছেন কিনা? যে ভাইয়া আমার এখানের মধ্যে চলতি সম্পত্তি একবার বাড়তাছে একবার কমতাছে, তার মানে চলতি সম্পদ অপরিবর্তিত, এখানের মধ্যে কোনো পরিবর্তন হয় না। তার মানে এটা অনুপাতকে প্রভাবিত করবে না। কিন্তু আমার বাকি যে অপশনগুলো, এখানের মধ্যে হয় আমার চলতি সম্পদ বাড়তাছে অথবা কমতাছে, অথবা শুধুমাত্র দায় বাড়তাছে অথবা কমতাছে। কিন্তু আমার অপশন বি নাম্বারটা, যেটা আমার সম্পত্তিটাকে কি রাখতেছে? অপরিবর্তিত রাখতেছে। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে বি নাম্বারটা। বাকিদের ক্লিয়ার হয়েছে কিনা? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, বুঝতে পারলে ডান। তাহলে 9 নাম্বার প্রশ্ন আমাদের শেষ। 9 নাম্বার প্রশ্ন আমাদের শেষ। ওকে জি ভাইয়া, জি ভাইয়া বুঝছি। তাহলে আসেন 10 নাম্বার প্রশ্ন আমরা চলে যাই। 10 নাম্বার প্রশ্ন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটাও অ্যাডমিশনের একটা প্রশ্ন। আপনাকে বলছে একটি প্রতিষ্ঠানের উৎপাদনের প্রারম্ভিক মজুদ হচ্ছে 1000 একক। আমি গত ক্লাসে এরকম অনেকগুলো প্রশ্ন সমাধান করাইছি। প্রারম্ভিক মজুদ 1000 একক, সমাপনী মজুদ 800 একক, বিক্রয় করছে 6200 একক। যদি উৎপাদন ব্যয় 30,000 টাকা হয় তাহলে আপনার কি বলছে? একক প্রতি মূল্য কত টাকা? উৎপাদিত পণ্যের একক প্রতি মূল্য কত টাকা? আপনি যে পণ্যগুলো উৎপাদন করছেন সেগুলোর এক একটির মূল্য কত টাকা করে হবে? গত ক্লাসে আমি এরকম অনেকগুলো ম্যাথ সমাধান করেছি, দেখি অ্যান্সার করেন। প্রারম্ভিক মজুদ দেয়া আছে, সমাপনী মজুদ দেয়া আছে। প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ এবং বিক্রয় দেয়া আছে এবং মোট উৎপাদন ব্যয় দেয়া আছে। আচ্ছা, আকাশ বলছে 10-এর বি নাম্বারটা হবে 5 টাকা। ওকে দেখা যাক।
5 টাকা বলছে, বাকিরা বলেন 10-এর কত হবে? 10-এর কত হবে? এখন আমাকে বের করতে হবে যে ভাই আমি কতটুকু পণ্য আমি উৎপাদন করছি, এখন ভাইয়া প্রারম্ভিক মজুদ, ভাইয়া এটা কিন্তু আমি এবছর উৎপাদন করি নাই, এটা আমার গত বছরের ছিল, এটা আমি এবছর উৎপাদন করি নাই, এটা আমার গত বছর ছিল। তাহলে আমি বিক্রয় করছি 6200, আমার সমাপনী মজুদ ছিল 800 এবং প্রারম্ভিক মজুদ এটা গত বছরের ছিল 1000। তাহলে আমি টোটাল উৎপাদন করছি কত? টোটাল উৎপাদন করছি 6000 একক। টোটাল উৎপাদন করছি কত? 6000 একক। এখন এই 6000 একক উৎপাদনের জন্য আমার খরচ গেছে হচ্ছে 30,000 টাকা। তাহলে 30,000 টাকা আমি কত একক উৎপাদন করছি? 6000 একক উৎপাদন করছি। তাহলে যদি আমরা কাটাকাটি করি, আমাদের একক প্রতি খরচ কত টাকা? একক প্রতি খরচ হচ্ছে 5 টাকা। অ্যান্সার হবে কয় নাম্বারটা? অ্যান্সার হবে বি নাম্বারটা। কত টাকা হবে? 5 টাকা হবে। সি নাম্বার কে বলছে? বেবি গোলসম বলছে সি নাম্বারটা না, 6 টাকা হবে না। আপনি 30,000 টাকা ব্যয় করছেন কতটুকু পণ্যের পিছনে? 6000 পণ্যের পিছনে। প্রারম্ভিক মজুদ এটা হচ্ছে বিগত সালের পণ্য, এটা আপনি এই বছর উৎপাদন করেন নাই, এটা আপনি কি করেন নাই? এই বছর উৎপাদন করেন নাই। তাহলে আপনার একক প্রতি খরচ কত টাকা আসবে? একক প্রতি খরচ আসবে 5 টাকা। সবার ক্লিয়ার হয়েছে কিনা বলেন? সবার ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ ঠিক আছে খোকন, 5 টাকা হবে। 10-এর অ্যান্সার কত হবে? 10-এর অ্যান্সার হবে 5 টাকা। আমার মোট ব্যয় কত? ভাইয়া মোট ব্যয় হচ্ছে 30,000 টাকা, আর আমি উৎপাদন করছি 6000 একক, তার মানে 5-6 কত? 5-6 30,000। অ্যান্সার মিলে গেছে। 11 নাম্বার প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপনাকে বলছে, আচ্ছা আরেকবার বুঝান, আচ্ছা আবার একটু দেখেন, জাস্ট একটা কথা মাথায় রাখেন যে ভাইয়া প্রারম্ভিক মজুদটা কিন্তু আমার এবছর উৎপাদন করি নাই, প্রারম্ভিক মজুদ আমি এবছর উৎপাদন করি নাই, তার মানে আমি এবছর উৎপাদন করছি কত সেটা আমাকে বের করতে হবে। আমি বিক্রয় করছি ভাইয়া 6200 একক এবং আমার সমাপনী মজুদ অবিকৃত ছিল 800 একক এবং প্রারম্ভিক মজুদ এটা আমার কি হয়েছে? বিগত বছরের ছিল। তাহলে আমি যদি এবার ক্যালকুলেশন করি, এই 6000 একক আমার কি হচ্ছে? এটা হচ্ছে আমার এই বছরের উৎপাদন, এটা হচ্ছে আমার এই বছরের উৎপাদন। এখন এই 6000 একক উৎপাদনের জন্য আমার ব্যয় হয়েছে 30,000 টাকা। কয় হাজার একক? 6000 এককের জন্য। এখন আমরা যদি কাটাকাটি করি, তাহলে আমার এক এককের জন্য ব্যয় কত টাকা? এক এককের জন্য আমার ব্যয় হচ্ছে 5 টাকা। 5 টাকা শেষ। এটাই হচ্ছে ক্যালকুলেশন। এখন আসেন 11 নাম্বার প্রশ্ন। আপনাকে বলছে নিট লাভের হার কত? নিট লাভের হার কত? যদি আপনার নিট বিক্রয় হয় 84,000 টাকা, মোট লাভ 21,000 টাকা এবং পরিচালন ব্যয় যদি 4,200 টাকা হয়, নিট লাভের হার কত টাকা? নিট লাভের হার কত টাকা? 5%, 25%, 50% নাকি 20%? ওকে জি ক্লিয়ার, বাকির অ্যান্সার করেন। 11 নাম্বার প্রশ্ন, নিট লাভের হার কত টাকা? নিট লাভের হার কত টাকা? নিট লাভের হার, ওকে সামির অ্যান্সার করে বলছে 20 করতেছে। নিট লাভের হার কত টাকা হবে? বাকির অ্যান্সার করেন। প্রথমত কি করবেন ভাইয়া? আচ্ছা ঘ নাম্বারটা হবে। আচ্ছা নুসরাত বলছে ঘ নাম্বারটা, নিশাও বলছে ঘ নাম্বারটা 20%। ভাইয়া কি বলছে? নিট লাভের হার কত টাকা? ভাইয়া হার সবসময় কিসের উপর আসবে? হার সবসময় আসবে ভাইয়া বিক্রয়ের উপর। হার সবসময় কিসের উপর? নিট লাভ বলুক মোট লাভ বলুক, সবসময় কিসের উপর? বিক্রয়ের উপর। এখন আপনাকে বলছে নিট লাভের হার কত টাকা। এখন নিট লাভের হার বের করার জন্য আপনাকে তো আগে নিট লাভ বের করতে হবে। আপনার কি করতে হবে? নিট লাভ বের করতে হবে। আপনার মোট লাভ দেওয়া আছে 21,000 টাকা, মোট লাভ থেকে যদি পরিচালন ব্যয় 4,200 বিয়োগ করি, 16,800 টাকা হচ্ছে আপনার কি লাভ? 16,800 টাকা হচ্ছে আপনার নিট লাভ। এখন লাভের হার সবসময় কিসের উপর? বিক্রয়ের উপর। তার মানে নিট লাভ কত? নিট লাভ 16,800, বিক্রয় কত? বিক্রয় হচ্ছে 84,000 টাকা। দেন গুণ করব কত দ্বারা? 100 দ্বারা। এবার একটু ক্যালকুলেশন করে দেখেন আপনার উত্তর কত আসে। আচ্ছা ঐশিতা বলছে ডি নাম্বারটা। এবার একটু ক্যালকুলেশন করে দেখেন আপনার অ্যান্সার কত আসে। এবার অ্যান্সারটা মিলে যাবে।
ওই কথাটা একটু ভালো করে মাথায় রাখবেন যে ভাই হার সবসময় কিসের উপর, হার সবসময় বিক্রয়ের উপর। এখন মোট লাভের হার হোক অথবা নিট লাভের হার হোক, এখন আমাকে যেহেতু প্রশ্নে বলছে নিট লাভের হার কত টাকা, তাহলে আমাকে তো আগে নিট লাভ বের করতে হবে যে নিট লাভ কত। এখন নিট লাভ কিভাবে বের করব, মোট লাভ দেওয়া আছে, পরিচালন ব্যয় দেওয়া আছে, মোট লাভ থেকে পরিচালন ব্যয় বিয়োগ করে দিব, বিয়োগ করার পরে নিট লাভ পাবো, দেন সেটা বিক্রয়ের উপর বসাই দিব, ভাগ করব, 100 দ্বারা গুণ করব, অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে বি নাম্বারটা 20%। কত পার্সেন্ট, 20%। প্রশ্ন প্যাটার্ন কিভাবে সমাধান করতেছে, প্রতিটা বিষয় ভালো করে মাথায় রাখেন, প্রতিটা বিষয় ভালো করে মাথায় রাখেন। 12 নম্বর প্রশ্ন, বিন কার্ড সংরক্ষণ করে কে? 12 নম্বর প্রশ্ন, বিন কার্ড সংরক্ষণ করে কে? বিন কার্ড কে সংরক্ষণ করে? আচ্ছা, আকাশ বলছে এ নাম্বারটা হবে, সামিরা বলছে এ নাম্বারটা হবে। বিন কার্ড কে সংরক্ষণ করে? নুসরাত বলছে ক নাম্বারটা হবে, অর্থাৎ বিন কার্ড কে সংরক্ষণ করে ভাইয়া? বিন কার্ড সংরক্ষণ করে গুদাম রক্ষক। এই প্রশ্নটা আপনাকে আসার মতো একটা প্রশ্ন, অনেকবার জিজ্ঞেস করে। বিন কার্ড কে সংরক্ষণ করে? বিন কার্ড সংরক্ষণ করে হচ্ছে গুদাম রক্ষক। এখন আরেকটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করে, বিন কার্ডে কোনটি উল্লেখ থাকে না? দেখি একটু বলেন তো, কোনটি উল্লেখ থাকে না? দেখে আমাকে একটু বলেন, বিন কার্ডে কোনটি উল্লেখ থাকে না? এ নাম্বারটা, এ নাম্বারটা, এ নাম্বারটা, ঠিক আছে। বিন কার্ড কে সংরক্ষণ করে? গুদাম রক্ষক সংরক্ষণ করে, গুদাম রক্ষক হবে এ নাম্বারটা। এখন প্রশ্ন হচ্ছে বিন কার্ডে কি উল্লেখ থাকে না? ওকে, আকাশ বলছে মূল্য উল্লেখ থাকে না, সামিরা বলছে মূল্য উল্লেখ থাকে না। তাহলে এই দুইটা প্রশ্ন একটু ভালো করে মাথায় রাখবেন, পরীক্ষায় দেওয়ার মতো প্রশ্ন এগুলো। বিন কার্ডে কি উল্লেখ থাকে না? বিন কার্ডে মূল্য উল্লেখ থাকে না। এবং এটা কে সংরক্ষণ করে? এটা গুদাম রক্ষক সংরক্ষণ করে। বিক্রয় মূল্য, ঠিক আছে, বিক্রয় মূল্য অর্থাৎ মূল্য উল্লেখ থাকে না। ওকে, ডান। 13 নাম্বার প্রশ্ন, 13 নাম্বার প্রশ্ন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখি কে অ্যান্সার করতে পারে। 13 নম্বর প্রশ্ন, 15টি চেয়ারের উৎপাদন ব্যয় হচ্ছে 18,000 টাকা। যদি কোম্পানি বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা করতে চায়, তাহলে চেয়ার কত টাকায় বিক্রয় করতে হবে? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 15টি চেয়ারের উৎপাদন ব্যয় হচ্ছে 18,000 টাকা। যদি কোম্পানি বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা করতে চায়, তাহলে ওই চেয়ারগুলো কত টাকায় বিক্রয় করতে হবে? গত ক্লাসে কিন্তু আমি শিখাইছিলাম মুনাফার হার পরিবর্তন করতে হয়। হার পরিবর্তনের একটা ফর্মুলা আছে, 16.67, আবারও লিখে দিচ্ছি, 16.67%, 20%, 25%, 33.33%, 50%, 100%। এটা হচ্ছে কি হার পরিবর্তনের একটা প্যাটার্ন। এখন আপনাকে বলছে আপনি কত টাকায় বিক্রয় করবেন। যদি আপনি বিক্রয় মূল্যের উপর 20% লাভ করতে চান। আচ্ছা, নুসরাত বলছে 1440 টাকা। আচ্ছা, 1440 টাকা বলছে সে, বাকিরা অ্যান্সার করুক, বাকিরা অ্যান্সার করুক। ভাইয়া 22,500 টাকা হয়, 22,500। একটা চেয়ার, একটা, প্রতিটি বলছে, প্রতিটি, প্রতিটি চেয়ার, প্রতিটি মানে একটি চেয়ারের বিক্রয় মূল্য কত টাকা? একটি, প্রতিটি মানে কি, প্রতিটি মানে হচ্ছে একটি। আয় হ্যাঁ, 22,500 টাকা কি বলতেছেন? আপনাকে বলছে প্রতিটি চেয়ারের বিক্রয় মূল্য কত হবে, প্রতিটি মানে হচ্ছে একটি, একটি চেয়ারের কত টাকা বিক্রয় করলে আপনি বিক্রয় মূল্যের উপর 20% লাভ করবেন? 1440। আচ্ছা, 1440 একজন বলছে, দুইজন বলছে 1440। আচ্ছা, বিবি কুলসুম বলছে সি নাম্বারটা। ওকে, দেখা যাক, দেখা যাক আদৌ হয় কিনা। আমি সবার থেকে অ্যান্সার নিব। নুসরাত বলছে ঘ নাম্বারটা, এটা বুঝাই দেন আবার। প্রতিটা প্রশ্ন আপনাকে বুঝাই দিব, এটা প্রতিটা প্রশ্ন, প্রতিটা প্রশ্ন আপনাকে আমি ক্লিয়ার করব। অ্যান্সার করেন, অ্যান্সার করেন, আগে আপনারা একটু অ্যান্সার করেন আমাকে, আগে আপনারা আমাকে অ্যান্সার করে দেন।
আচ্ছা, নুসরাত একজনে বলছে ঘ নাম্বারটা হবে 1500 টাকা হবে, বাকিরা বলছে সি নাম্বারটা, এবং অন্যরা উল্টাপাল্টা অ্যান্সার করতেছে। এখন প্রথমত আচ্ছা আসেন আমি যদি একটু সমাধানে যাই। আমাকে যেহেতু বলছে ভাইয়া প্রতিটি চেয়ার মানে একটি চেয়ারে কত টাকা বিক্রয় করলে 20% মুনাফা হবে, আমার প্রশ্ন হচ্ছে একটা চেয়ার কত টাকা বিক্রয় করব। এখন ভাইয়া 15টি চেয়ার আমি কত টাকায় উৎপাদন ব্যয় কত? 1800 টাকা। আপনারা আমাকে একটু অ্যান্সারগুলো করে দিবেন। 15টি চেয়ারের উৎপাদন ব্যয় 18,000 টাকা হলে একটি চেয়ারের ব্যয় কত আমাকে বলেন তো? একটি চেয়ারের ব্যয় কত? একটি চেয়ারের ব্যয় আপনারাই সমাধান করেন। আমাকে একটু বলেন 15টি চেয়ারের মূল্য যদি 18,000 টাকা হয়, 18,000 টাকা হয়, একটি চেয়ারের মূল্য কত? একটি চেয়ারের মূল্য কত? একটি চেয়ারের মূল্য কত আপনারা বলেন, ধরে ধরে সমাধান করেন, দেখবেন মিলে যাবে। একটি চেয়ারের মূল্য কত? একটি চেয়ারের মূল্য আমাকে বেবি কুলসুম বলছে ভাইয়া কত টাকা? 1200 টাকা। একটি চেয়ারের মূল্য বলছে 1200 টাকা। ওকে, একটি চেয়ারের মূল্য ভাইয়া, এটা মূল্য মানে কি? এটা হচ্ছে উৎপাদন ব্যয়, এটা হচ্ছে ভাইয়া ব্যয়। এখন আমাকে প্রশ্নে বলছে বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা করবে। বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা করবে, প্রশ্নে বিক্রয় মূল্যে দেয়া নেই, প্রশ্নে বিক্রয় মূল্য দেয়া নেই। এখন প্রশ্নে যদি বিক্রয় মূল্য দেয়া না থাকে, এখন আমাকে বলেন তো বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20% হলে ব্যয়ের উপর কত পার্সেন্ট হয়? নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে মুনাফার হার যদি বিক্রয় মূল্যের উপর 20% হয়, ব্যয়ের উপর মুনাফার হার কত পার্সেন্ট হবে? ব্যয়ের উপর কত পার্সেন্ট হবে দেখি বলেন। মুনাফার হার বিক্রয় মূল্যের উপর 20% হলে ব্যয়ের উপর কত পার্সেন্ট? ব্যয়ের উপর কত পার্সেন্ট? আকাশ বলে দিছে 25%। 25% ব্যয়ের উপর কত পার্সেন্ট? ব্যয়ের উপর 25% মুনাফা। তার মানে সেটা যদি, অর্থাৎ ব্যয়ের উপর যদি 25% মুনাফা করেন, আপনার বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট মুনাফা হবে? 20% মুনাফা হবে। 20%, তার মানে ব্যয় কত? ব্যয় হচ্ছে 1200। 1200-র উপর যদি 25% মুনাফা করি, মুনাফা আসবে কত? মুনাফা আসবে 300। এখন 1200 ব্যয় প্লাস মুনাফা, বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 1500। বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 1500। আমাকে বের করতে বলছে কি বিক্রয় মূল্য? বিক্রয় মূল্য কত হবে? 1500 টাকা হবে। দেখেন মিলছে কিনা। 25% কিভাবে হয়? এই যে প্যাটার্নটা মাথায় রাখবেন। প্যাটার্নটা মাথায় রাখবেন। 16.67, 20%, 25%, 33.33%, 50%, 100%। এটা হচ্ছে মুনাফার হার পরিবর্তনের একটা প্যাটার্ন। মাথায় রাখবেন পাশাপাশি দুইটা অনুপাতের মধ্যে, পার্সেন্টেজের মধ্যে যেটা বড় হবে সেটা হবে ক্রয় মূল্যেরটা অথবা ব্যয়েরটা, আর যেটা ছোট হবে সেটা হবে বিক্রয় মূল্যেরটা। এখন এই যে আমাদের যে দুইটা পার্সেন্টেজ, এই পার্সেন্টেজের মধ্যে আমাদের 20% দেয়া আছে। এখন 20% হচ্ছে ভাইয়া বিক্রয় মূল্যের। এখন আমরা জানি বিক্রয় মূল্যেরটা হয় ছোট, আর ব্যয়ের যে অনুপাত ব্যয়েরটা হয় বড়। তার মানে বড়টা কোনটা? বড়টা হচ্ছে 25%। তাহলে ব্যয়ের উপর মুনাফা কত? ব্যয়ের উপর মুনাফা 25%। 25%-এর মূল্য কত? 300 টাকা। তাহলে ব্যয় যোগ মুনাফা ইজিক্যাল টু বিক্রয় মূল্য 1500 টাকা। গত ক্লাসে আমি এগুলো ক্লিয়ার করছি, এই জন্য আপনাদেরকে বলা হয় রেগুলার ক্লাস করবেন। রেগুলার ক্লাস না করলে আপনারা কিচ্ছু বুঝবেন না, হুটহাট ক্লাসের মাঝখানে চলে আসলে বুঝবেন না। জাস্ট ওই প্যাটার্নটা মাথায় রাখবেন যে 16.67, 20%, 25%, 33.33%, 50%, 100%। এখানের মধ্যে পাশাপাশি দুইটা অনুপাতের মধ্যে, পার্সেন্টেজের মধ্যে যেটা ছোট সেটা বিক্রয় মূল্য, যেটা বড় সেটা হচ্ছে ক্রয় মূল্য। জাস্ট এটা মাথায় রাখেন। বলেন এখন ক্লিয়ার হয়েছে কিনা? বলেন এখন ক্লিয়ার হয়েছে কিনা? তার মানে আমার প্রশ্নের মধ্যে কি দেয়া আছে? প্রশ্নের মধ্যে দেয়া আছে বিক্রয় মূল্যের উপর 20%, কিন্তু প্রশ্নের কোথাও কিন্তু বিক্রয় মূল্য দেয়া নেই। তার মানে আমরা জানি বিক্রয় মূল্যের উপর যদি মুনাফা 20% হয়, ব্যয়ের উপর সেটা কত পার্সেন্ট? 25%। তাহলে আমাদের কিন্তু প্রশ্নের মধ্যে ব্যয় দেয়া আছে। তার মানে একটা চেয়ারের ব্যয় 1200 টাকা। 1200 টাকার উপর 25% যদি আমি মুনাফা করি, সেটা বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট হবে? 20% হবে। বলেন এখন ক্লিয়ার হয়েছে কিনা? বলেন এখন ক্লিয়ার হয়েছে কিনা? চার্ট, এই যে লাইনটা লিখে দিলাম, লাইনটা ভালো করে লিখে ফেলেন। এটা লিখে বারবার করে মুখস্থ করেন, এটা বারবার করে মুখস্থ করেন। গত ক্লাসে আমি দেখাইছি। সো আপনারা যদি ক্লাস মিস দেন তাহলে আপনারা পরবর্তী ক্লাসে আসি কিছু মিলাইতে পারবেন না। ওকে, আকাশ ক্লিয়ার, বাকিদের সবার ক্লিয়ার ভাইয়া?
প্রশ্ন সবগুলোই গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন সবগুলো আপনাকে চিন্তা করতে হবে কোথায় কিভাবে হচ্ছে না হচ্ছে। সবার ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, ক্লিয়ার। তাহলে আসেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের 13 নম্বর প্রশ্ন শেষ, আমরা 14 নম্বর প্রশ্নে চলে আসি। সেটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাবের প্রধান দুটি উদ্দেশ্য কি? এটা সহজ একটা প্রশ্ন এবং খুব কমন একটা প্রশ্ন। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের দুটি প্রধান উদ্দেশ্য কি? উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের দুটি প্রধান উদ্দেশ্য কি হবে? এ নাম্বারটা হবে। ঠিক আছে, বাকিরা বলেন। 14 কয় নাম্বারটা? 14 হবে এ নাম্বারটা। ওকে, 14 কত হবে? 14 হবে এই নাম্বারটা। ওকে, তাহলে ভাই একটু ভালো করে মাথায় রাখবেন, উৎপাদন ব্যয় দুইটা প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যয় নির্ধারণ করা, ব্যয় নিয়ন্ত্রণ করা। ব্যয় নির্ধারণ এবং ব্যয় নিয়ন্ত্রণ করা। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা। অ্যান্সার হবে ক নাম্বারটা। ওকে, 15 নাম্বার প্রশ্ন। 15 নাম্বার প্রশ্ন হচ্ছে তরল সম্পদ হলো কি? তরল সম্পদ, তরল সম্পদ মানে হচ্ছে যে সম্পদটাকে দ্রুত নগদ টাকা রূপান্তর করা যাবে। তরল সম্পদ কোনগুলো? তরল সম্পদ নগদ, তহবিল, মজুদ পণ্য নাকি প্রাপ্য হিসাব? 1 ঘন্টার মধ্যে ক্লাস, এখন ক্লাস 1 ঘন্টার মধ্যে কিভাবে শেষ করবো? আপনারা যদি প্রশ্ন না বুঝেন এবং সেটা যদি আমি বুঝাই না দিই, তাহলে এটা আমার ঘাটতি থাকি যাবে। এটা আমার ঘাটতি থাকি যাবে। আমি শুধুমাত্র ক্লাস করতে আসবো, আমি আপনাকে অ্যান্সার প্রশ্ন একটা দেখাবো, দেন আমি বলে দিব এটা অ্যান্সার হবে ক নাম্বারটা, এটার অ্যান্সার হবে খ নাম্বারটা। কিন্তু আপনাকে কেন হয়েছে এটা যদি আমি এক্সপ্লেইন না দিই, এটা যদি আমি আপনাকে ব্যাখ্যা করে না দিই, তাহলে এটা আমার নিজেরও কি হবে? আমার নিজেরও আপনাদের সাথে বেইমানি হবে এবং আপনাদের ক্লাসের এখানে কোনো ফায়দা হবে না। তো ক্লাস 1 ঘন্টা যাবে, 2 ঘন্টা যাবে, এটা কোনো সময় বাধা ধরা নাই। আপনার যদি সমস্যা থাকে আপনি যাইতে পারেন। আপনার যদি মনে করেন 1 ঘন্টা ক্লাস করতে পারবেন, আপনার অন্য ক্লাস আছে বা অন্য কোনো কাজ আছে, আপনি চলে যাবেন। এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে সি নাম্বারটা। এটার অ্যান্সার হবে কয় নাম্বারটা? এটার অ্যান্সার হবে সি নাম্বারটা, অর্থাৎ নগদ তহবিল এবং আরেকটা হচ্ছে প্রাপ্য হিসাব। অ্যান্সার কয় নাম্বারটা হবে? সি নাম্বারটা হবে। মজুদ পণ্য, ভাইয়া মজুদ পণ্য মানে হচ্ছে আমার হাতে যে মজুদটা আছে সেটাকে আমি সহজেই নগদ টাকায় রূপান্তর করতে পারবো না, কারণ আমার যে মজুদটা আছে এটা আমি চাইলেই বিক্রয় করতে পারবো না, কাস্টমার যতক্ষণ পর্যন্ত না চায়। তাহলে অ্যান্সার কত হবে? নগদ তহবিল, আরেকটা হচ্ছে প্রাপ্য হিসাব। 16 নাম্বার প্রশ্ন। 16 নাম্বার প্রশ্ন আপনার বলছে চলতি সম্পদের পরিমাণ কত টাকা? চলতি সম্পদের পরিমাণ কত টাকা? আপনাকে একটা উদ্দীপক দেয়া আছে, আপনাকে মজুদ পণ্য দেয়া আছে, এরপরে হাতে নগদ, আসবাবপত্র, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, অফিস সরঞ্জাম, ব্যাংক জমাতিরিক্ত, এরপরে ব্যাংক ঋণ, প্রদেয় নোট, অনুপার্জিত আয়। আপনাকে বলছে চলতি সম্পদের পরিমাণ কত টাকা? আপনাকে বলছে চলতি সম্পত্তির পরিমাণ কত টাকা হবে? চলতি সম্পদের পরিমাণ কত টাকা হবে? চলতি সম্পদের পরিমাণ কত টাকা হবে? সো আমি যদি আস্তে আস্তে ক্যালকুলেশন করি, আপনারাও ক্যালকুলেশন করেন। চলতি সম্পদ কি কি আছে? প্রথমত মজুদ পণ্য আছে 60,000 টাকা। এরপরে হাতে নগদ আছে কত? হাতে নগদ হচ্ছে 30,000 টাকা। এরপরে আর কি কি আছে? প্রাপ্য হিসাব আছে 25,000 টাকা। দেন আপনার কি আছে? অফিস সরঞ্জাম, ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক ঋণ, প্রদেয় নোট, অনুপার্জিত আয়। আর তো কিছু নাই, এই তিনটা। এই তিনটা অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 115,000 টাকা, 1,15,000। অ্যান্সার কত? 115। কে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে গ নাম্বারটা। এটা কি? এটা হচ্ছে চলতি সম্পত্তির পরিমাণ, চলতি সম্পদ। গ নাম্বারটা হবে, গ নাম্বারটা হবে। ঠিক আছে, এখন 17 নাম্বার প্রশ্ন আপনাকে কি বলছে? আপনাকে বলছে চলতি মূলধনের পরিমাণ কত টাকা? 17 নাম্বার প্রশ্ন হচ্ছে চলতি মূলধনের পরিমাণ কত টাকা? আপনি উদ্দীপক দেখেন, আপনাকে বলছে 17 নাম্বার প্রশ্ন হচ্ছে চলতি মূলধন, চলতি মূলধন। অ্যান্সার করেন, চলতি মূলধনের পরিমাণ কত টাকা? সো আমরা চলতি সম্পদ পেলাম, আমরা এখন কি বের করব? আমরা চলতি মূলধন বের করব। সো চলতি মূলধন বের করার জন্য আমাদের চলতি সম্পদ দেয়া আছে, আমরা জাস্ট চলতি দায়টা বের করব। চলতি দায় বের করে বিয়োগ করে দিব। এখন প্রশ্নের মধ্যে চলতি দায় কি কি দেয়া আছে? প্রদেয় হিসাব 30,000, ব্যাংক জমাতিরিক্ত 20,000,
টোটাল 50, এরপরে প্রদেয় নোট 20,000, 50 70, অনুপার্জিত আয় 20,000, 70 হলে 90, কত হবে? চলতি মূলধন কত টাকা হবে? 25,000 টাকা হবে। আকাশ বলছে কত? 25,000, বাকিরা চলতি মূলধন, তার মানে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। সো আমরা চলতি সম্পদ বের করছি 1,15,000, এখন চলতি দায় বের করব। চলতি দায় বের করে আমরা অ্যান্সার করে দিব। এখন আমাদের অপশনে কি কি ছিল? অপশনে ছিল 1,65,000, 1,65,000, 1,55,000, 80,000 এবং 25,000 টাকা। তার মানে আমরা 115কে পাইলাম, আর আমরা চলতি দায় পাইলাম কতকে? 90কে। তাহলে যদি আমরা মাইনাস করে দিই আমাদের অ্যান্সার হবে কত? আমাদের অ্যান্সার হবে 25কে। অ্যান্সার হবে কয় নাম্বারটা? অ্যান্সার হবে ঘ নাম্বারটা, 25,000 টাকা। 25,000 টাকা। সো যারা 25,000 টাকা বের করতে পারছেন সবার অ্যান্সারই কারেক্ট, সবার অ্যান্সার কারেক্ট। এখন আসেন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 18 নাম্বার প্রশ্ন। আপনাকে বলছে মোট সম্পদ কত টাকা? মোট সম্পদ কত? স্থায়ী সম্পত্তি দেয়া আছে, কার্যকারী মূলধন দেয়া আছে, চলতি দায় দেয়া আছে। আপনাকে বলছে মোট সম্পদ কত টাকা? মোট সম্পদ কত টাকা? মোট সম্পত্তি কত টাকা? আকাশ বলছে 8 লক্ষ টাকা, চলতি দায় 90,000। ঠিক আছে, চলতি দায় এটা এর আগেরটা আমাদের টোটাল 25,000 টাকা আসবে। চলতি দায় 90,000, হ্যাঁ 90,000, আর ওইদিকে 1,15,000 বিয়োগ করলে কাজ শেষ। আচ্ছা আকাশ বলছে কত? আকাশ বলছে 80,000 টাকা। আচ্ছা 8 লক্ষ টাকা। আচ্ছা সামিরা বলছে 8 লক্ষ টাকা। ওকে দেখা যাক, দেখা যাক। মোট সম্পদ বলছে, মোট সম্পদ কত টাকা? মোট সম্পদ, তাহলে মোট সম্পদ মানে কি? চলতি সম্পদ যোগ কি? স্থায়ী সম্পদ, 8 লক্ষ টাকা। আচ্ছা আমাদেরকে নুসরাত বলছে ক নাম্বারটা? বাকিরা? রাকিব বলছে খ নাম্বারটা। আর কেউ অ্যান্সার করবেন? এখন এখন আমি যদি আপনাকে বলি যে ভাই 18 নাম্বার প্রশ্নের অ্যান্সার কত হবে? 18 নাম্বার প্রশ্নের অ্যান্সার হবে ক নাম্বারটা। আপনারা যারা 8 লক্ষ টাকা বলছেন আপনাদের অ্যান্সারটা হবে না, আপনাদের অ্যান্সারটা হয় নাই। 18 এর অ্যান্সার হবে ক নাম্বারটা। শেষ। আমি যদি এটা বলে আমি যদি পরবর্তী প্রশ্নে চলে যাই, 10 নাম্বার, শুধুমাত্র 10 লক্ষ টাকা যারা বলছে তাদের অ্যান্সারটাই কারেক্ট। 8 লাখ যারা বলছেন বা যারা ডি নাম্বারটা বলছেন কারোর অ্যান্সারই কারেক্ট না। অ্যান্সার হবে কত টাকা? অ্যান্সার হবে 10 লক্ষ টাকা। এখন এটাকে আপনাকে বুঝিয়ে দেওয়া লাগবে? অবশ্যই লাগবে। সো যেহেতু প্রতিটা প্রশ্ন আমার ব্যাখ্যা দেওয়া লাগতেছে, এক্সপ্লেইন করা লাগতেছে, আমি শুধুমাত্র উত্তর দিয়ে চলে যাচ্ছি না, তাহলে আমাদের অবশ্যই ক্লাসে যথেষ্ট সময় লাগবে, যথেষ্ট সময় লাগবে। এই যে রাকিব, আপনি নিজে ভুল করছেন। অ্যান্সার হবে কত নাম্বারটা? অ্যান্সার হবে ক নাম্বারটা। এখন একটু দেখেন, একটু ভাইয়া কিভাবে 10 লক্ষ টাকা আসে। প্রথমত কার্যকারী মূলধন, কার্যকারী মূলধন অথবা চলতি মূলধনের সূত্র কি? চলতি মূলধনের সূত্র কি? চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পদ মাইনাস কি দায়? চলতি সম্পদ মাইনাস চলতি দায়, এটাই তো সূত্র। একটু ভালো করে খেয়াল করেন, কার্যকারী মূলধনের সূত্র কি? কার্যকারী মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এখন আমার লাগবে কি? আমার লাগবে চলতি সম্পদ। এখন কার্যকারী মূলধন কত টাকা দিয়ে আছে? কার্যকারী মূলধন দিয়ে আছে 3 লক্ষ টাকা। কার্যকারী মূলধন দিয়ে আছে 3 লক্ষ টাকা। চলতি সম্পদ দেয়া নেই, চলতি সম্পদ প্রশ্নে দেয়া নেই। মাইনাস চলতি দায় দেয়া আছে কত? চলতি দায় দেয়া আছে 1 লক্ষ টাকা। এখন আপনারা যে ভুলটা করছেন একটু ভালো করে দেখেন। এখন আপনারা যে ভুলটা করছেন, আপনারা ছোটকালে যে গণিত করতেন গণিতের মতো, এখানে 3 লক্ষ বসাইলাম কার্যকারী মূলধন। আমার কি লাগবে? আমার লাগবে চলতি সম্পদ। এখন আমি যদি চলতি সম্পদ সমান চিহ্নের এই পাশে রেখে দেই চলতি সম্পদ, এবং চলতি দায়কে যদি আমি সমান চিহ্নের বিপরীত পাশে পাঠাই দেই, তাহলে মাইনাস চিহ্ন কি হয়ে যাবে? মাইনাস চিহ্ন প্লাস হয়ে যাবে 1 লক্ষ। তাহলে বা চলতি সম্পদ কত টাকা দাঁড়াবে? চলতি সম্পদ দাঁড়াবে 4 লক্ষ। তাহলে 4 লক্ষ চলতি সম্পদ যোগ স্থায়ী সম্পদ 6 লক্ষ, টোটাল কত? টোটাল 10 লক্ষ।
টোটাল কত? টোটাল হচ্ছে 10 লক্ষ। বলেন বুঝতে পারছেন কিনা? আপনারা যে ভুলটা করছেন, আপনারা কার্যকারী মূলধন থেকে চলতি দায় বিয়োগ করে দিচ্ছেন, আপনারা সূত্র ভুল করছেন। সূত্রটা কি হবে? কার্যকারী মূলধন যোগ চলতি দায় ইকুয়াল টু চলতি সম্পদ। দেখেন বুঝতে পারছেন কিনা? তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 10 লক্ষ টাকা। 3 লাখের সাথে 10 লক্ষ যোগ হবে, কি বলতেছেন এগুলো? অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 10 লক্ষ টাকা। আমরা কি করব? চলতি সম্পত্তি রেখে চলতি দায়কে সমান চিহ্নে যদি বিপরীত পাশে পাঠাই দেই, তাহলে মাইনাসটা আবার কি হবে? মাইনাসটা প্লাস চিহ্ন হয়ে যাবে। প্লাস চিহ্ন হলে 3 লাখ যোগ 1 লাখ কত হবে? 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা হচ্ছে চলতি সম্পদ। প্রশ্নে দেওয়া আছে স্থায়ী সম্পদ, তার মানে চলতি সম্পদ যোগ স্থায়ী সম্পদ টোটাল মোট সম্পদ। মোট সম্পদ কত? 10 লক্ষ টাকা। বলেন সবার 100 ক্লিয়ার হয়েছে কিনা? 100 সবার ক্লিয়ার হয়েছে কিনা বলেন। সো প্রশ্নগুলো ভালো করে মাথায় রাখবেন, কিভাবে সমাধান হচ্ছে না হচ্ছে প্রতিটা বিষয় ভালো করে মাথায় রাখবেন। সবার ক্লিয়ার হয়েছে কিনা? যারা বলছিলেন 8 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা হবে না। অ্যান্সার কত? অ্যান্সার 10 লক্ষ টাকা। ওকে, 19 নাম্বার প্রশ্ন। 19 নাম্বার প্রশ্ন আপনাকে বলছে নতুন অনুপাত কত টাকা। সো নতুন অনুপাত কিভাবে বের করতে হয় গত ক্লাসে শিখাইছি। দেখি নতুন অনুপাত বের করেন। দুইজন অংশীদারদের মুনাফা বন্টন অনুপাত 2:1। তৃতীয় জনকে যদি 5/1 অংশ দ্বারা কি করা হয়? গ্রহণ করা হয়। মুনাফা বন্টনের নতুন অনুপাত কত টাকা? এটা গত ক্লাসে দেখাইছিলাম। অ্যান্সার করেন, নতুন অনুপাত কত টাকা হবে? নতুন অনুপাত কত টাকা? আচ্ছা, আকাশ বলছে এ নাম্বারটা হবে, বাকিরা নতুন অনুপাত কত টাকা হবে? তার মানে এ এবং বি এর অনুপাত কত? ধরেন দুইজন অংশীদার, তারা হচ্ছে এ এবং বি। এ বি এর অনুপাত কত? এ বি এর অনুপাত হচ্ছে 2:1। এখন তারা সি কে আনছে কয় অংশ? 5/1 অংশ, অর্থাৎ সে 5/1 অংশ পাবে। 5/1 অংশ পাবে। তাহলে সে যদি 5/1 অংশ পায়, বাকি আছে কত? বাকি আছে 4 অংশ। বাকি আছে কত অংশ? 4 অংশ। এই বাকি অংশ দ্বারা কি করব? একবার এরটাকে গুণ করব, একবার বিরটাকে গুণ করব। তার মানে এর অংশ কতটা আসবে? 2 × 4 অংশ, 8 অংশ। বি এর অংশ কত আসবে? 1 × 4 অংশ, কত আসবে? 4 অংশই আসবে। আর সি এর অংশ কিভাবে আসবে? এ বি এর অনুপাতকে যোগ করব, সে যতটুকু অংশ পাবে তা দ্বারা গুণ করব। তাহলে সির অংশ কত আসবে? 2 + 1 × 1 ইকুয়াল টু কত? 3 অংশ। অ্যান্সার কত? অ্যান্সার হবে ক নাম্বারটা। অ্যান্সার কত? অ্যান্সার হবে ক নাম্বারটা। যারা এই নাম্বার বলছেন সবার অ্যান্সার কারেক্ট। সমাধানটা একটু ভালো করে দেখে রাখবেন যে ভাইয়া সে পাচ্ছে 5/1 অংশ। সে যদি 5/1 অংশ পায়, বাকি আছে কত? বাকি আছে 4 অংশ। এই বাকি অংশ দ্বারা একবার এরটাকে গুণ করব, একবার বিরটাকে গুণ করব। তাহলে 4 × 2 = 8, 4 × 1 = 4। এখন সির অংশ কিভাবে বের করব? এ বি এর অনুপাতকে একবার যোগ করব, দেন সে যদি 1 অংশ পায় 1 দ্বারা গুণ করব, 2 অংশ পাইলে 2 দ্বারা গুণ করব, 3 অংশ পাইলে 3 দ্বারা গুণ করব। তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াবে? অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা, 8, 4 এবং 3। ওকে, এই নাম্বার যারা বলছেন সবারটা ঠিক আছে। 20 নাম্বার প্রশ্ন, এটাও গত ক্লাসে আমি ক্লিয়ার করা দিছিলাম। আমাকে একটু বলেন কর পূর্ব মুনাফা কত টাকা হবে? 20 নাম্বার প্রশ্ন, কর পূর্ব মুনাফা কত টাকা হবে? কর পূর্ব মুনাফা কত টাকা হবে? কর পূর্ব মুনাফা কত টাকা হবে? আচ্ছা, সামিরা বলছে 10,000 টাকা, তামিম বলছে গ নাম্বারটা হবে 10,000 টাকা। ওকে, বাকিরা
বাকির অ্যান্সার করে ফেলেন। গত ক্লাসের খুব সহজভাবে শিখেছি। এই যে আকাশ বলছে 4,000 টাকা, 4,000 টাকা তো হবে না, 4,000 টাকা তো হবে না। কর পূর্ব মুনাফা, কর পূর্ব মুনাফা দুনিয়া উল্টাই গেলেও কর পূর্ব মুনাফা সব সময় কত? কর পূর্ব মুনাফা হচ্ছে সব সময় 100, কর মুনাফা সব সময় 100। কর হার কত পার্সেন্ট দিয়ে আছে? 40%। তার মানে কর হার যদি 40% হয়, কর পরবর্তী অথবা নিট মুনাফা কত? অথবা নিট মুনাফা হবে 60%। কত পার্সেন্ট? 60%। কারণ করটা আমরা বিয়োগ করব। কত পার্সেন্ট? 60%। এখন নিট মুনাফা কত টাকা দিয়ে আছে? নিট মুনাফা দিয়ে আছে 6,000 টাকা। নিট মুনাফা কত? 6,000 টাকা। তার মানে 60% সমান মানে কত? 6,000 টাকা। তার মানে 1% সমান কত? 1% সমান 100 টাকা। তার মানে 100%। আমাকে বলছে কত? কর পূর্ব মুনাফা কত? তার মানে 100% সমান কত? 100 দ্বারা গুণ করলে 10,000 টাকা। আর যদি আমরা কর বের করতাম তাহলে 100 ইন্টু কত দিতাম? 40 দিতাম। 4,000 টাকা হচ্ছে কর। আর কর পূর্ব কত? কর পূর্ব হচ্ছে 10,000 টাকা। কর হচ্ছে 4,000 টাকা, 4,000 টাকা। আর কর পরবর্তী নিট মুনাফা হচ্ছে 6,000 টাকা। বলেন সবার ক্লিয়ার হয়েছে কিনা? সবার করের ব্যাপারটা একটা কথা জাস্ট এটাই মাথায় রাখবেন যে ভাইয়া কর পূর্ব মুনাফা সব সময় 100, কর পূর্ব মুনাফা সব সময় 100। দেন করের হার যদি 40% হয়, পরবর্তীতে হবে 60%। করের হার যদি 20% হয়, পরবর্তীতে হবে 80%। দেন 80%-এর যে টাকাটা দেওয়া থাকবে সেটা দ্বারা ভাগ করব। কর বের করতে বললে করের পার্সেন্টেজ দ্বারা গুণ করব। আর কর পূর্ব মুনাফা বের করতে বললে পূর্বের মুনাফা সবসময় 100 দ্বারা গুণ করে দিব। কাজ শেষ। সো আমাদের 20টা প্রশ্ন ডান। সবার প্রতিটা প্রশ্ন 100 ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন। প্রতিটা প্রশ্ন 100 ক্লিয়ার। আচ্ছা ভাই আরেকবার বুঝাই দেন, আরেকবার বুঝেন, আবার একটু ক্লিয়ার করেন। কি বলছি? কর পূর্ব সব সময় কত? কর পূর্ব হচ্ছে সব সময় 100%। এটা ধরে রাখবেন, যত কিছু হোক কর পূর্ব সব সময় 100%। এখন করের হার কত পার্সেন্ট? করের হার প্রশ্নে দেওয়া আছে 40%। এখন কর আমরা কি করব? বিয়োগ করে দেব। এখন করের হার যদি 40% হয়, নিট মুনাফা কত? নিট মুনাফা হচ্ছে 60%। এখন এই 60%-এর টাকা প্রশ্নে দেওয়া আছে কত টাকা? 6,000 টাকা। 60% যদি 6,000 টাকা হয়, 1% সমান কত? 100 টাকা। তার মানে 100% সমান কত? গুণ করলে কত পার্সেন্ট চলে আসবে? গুণ করলে 10,000 টাকা চলে আসবে। এটাই হচ্ছে আমার কর পূর্ব মুনাফা। কারণ কর পূর্ব সব সময় 100। আপনাকে যদি বলতো কর কত, তাহলে আপনি কি করতেন? 40 দ্বারা 100 গুণ করতেন। 4,000 টাকা হতো আপনার কর পূর্ব মুনাফা। শেষ, কাজ শেষ। তো এই জন্য বলা হয় প্রতিটা ক্লাস করবেন। কারণ আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শিখলেন, এগুলা গত ক্লাসে অনেককেই প্র্যাকটিস করা হয়েছে, অনেককেই প্র্যাকটিস করানো হয়েছে। সো যারা গত ক্লাসও করছে, আজকে ক্লাসও করছে, তাদের মাথায় কিন্তু ইজিলি সেট হয়ে গেছে। সো আপনারা যারা আবার গত ক্লাস মিস দিয়েছেন, আজকে নতুন ভাবে করতেছেন, আপনাদের মাথায় অনেক কিছু ঢুকতেছে, অনেক কিছু ঢুকতেছে না। ভাইয়া পিডিএফ গ্রুপে দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, পিডিএফ গ্রুপে দিয়ে দিব, পিডিএফ গ্রুপে দিয়ে দিব। একটু নিজে নিজে আবার প্রশ্নগুলো সমাধান করবেন। সো এগুলোর মধ্যে আপনার এইচএসসি তুলনায় একটু ক্রিটিক্যাল প্রশ্ন বেশি আছে, একটু ক্রিটিক্যাল প্রশ্নগুলো দেয়া আছে যাতে আপনার থিঙ্কিং ক্যাপাবিলিটি একটু বাড়াইতে পারে, আপনাকে যাতে আরো একটু ডিপলি চিন্তা করা লাগে, তাহলে যাতে আপনার এইচএসসি সহজ প্রশ্নগুলো আপনি ইজিলি সমাধান করতে পারেন। সো সবার এই 20টা প্রশ্ন ক্লিয়ার হয়েছে কিনা? এই 20টা প্রশ্ন সবার ক্লিয়ার হয়েছে কিনা? সো প্রতিটা প্রশ্ন আপনাকে একেবারে যথাযথ এক্সপ্লেইন করে দেয়া হচ্ছে, যথাযথ ব্যাখ্যা দেয়া হচ্ছে, কোথায় কোন অ্যামাউন্টে যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, কোন ফর্মুলা ইউজ করতে হবে, আপনাকে এখন থেকে এ টু জেড ক্লিয়ার করে দেয়া হচ্ছে। সো যেইটাই হচ্ছে বড় কথা, সেটা হচ্ছে আপনাদেরকে নিয়মিত ক্লাসগুলো করতে হবে। সো দেখতে দেখতে আমাদের যে 30 ডে চ্যালেঞ্জ কোর্স, এখানে মেবি আজকে 8টার মতো ক্লাস শেষ। 8টার মতো ক্লাস শেষ। আমরা প্রথম পত্র ক্লাস নিলাম, ম্যানেজমেন্ট ক্লাস নিলাম প্রথম পত্র, দেন আমরা অ্যাকাউন্টিং সেকেন্ড পত্র, দ্বিতীয় পত্রের ক্লাস নিলাম। এর পাশাপাশি আমরা কি করলাম? আমরা একদিন ব্যাংক সমন্বয় বিবরণীর ক্লাস আমাদের হয়েছে। সো সামনে ইনশাল্লাহ আমরা বাংলার ক্লাস তো ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবো, এবং ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্রের ক্লাস বাকি আছে, সেগুলো ক্লাস নেব ইনশাল্লাহ। এর পাশাপাশি এক্সামও নেওয়া হবে। সো কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা? বা কালকে কি এক্সাম নিবেন? যদি এক্সাম নিয়ে আমি জানাই দিব, কালকে এক্সাম নিই বা না নিই, আপাতত কিছুদিন একটু রানিং ক্লাস থাকবে। এক্সাম আমি নিব পরবর্তীতে, এক্সাম আমি পরবর্তীতে নিব। এক্সাম থাকবে, সমস্যা না, আমি এক্সামের বিষয়টা জানা দিব, বাট ক্লাসটা একটু
এই কয়দিন একটু নিয়মিত ক্লাস থাকবে, রেগুলার ক্লাস থাকবে। ওকে, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, সো এতটুকুই, কথা না বাড়ায় ভালো থাকেন, সুস্থ থাকেন, পড়ালেখার মধ্য দিয়ে থাকেন, যেহেতু হাতে আর সময় আছে কয়দিন, 25 দিন। সো 25 দিন একটু ভালোভাবে কাজে লাগান, 25 দিন একটু ভালোভাবে কাজে লাগান। ওকে ভাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।